জানলার কাছে বসন্তের নরম রোদের সার দিয়ে সাজানো আছে কাঁচের বড় বড় বয়াম। মুখগুলো ঢাকা আছে পরিষ্কার সাদা কাপড়ের ফেটটিতে। বয়ামগুলোকে বাইরে থেকে দেখলে বোঝাই যায় না তার মধ্যে কী রসদ লুকিয়ে আছে, কিন্তু যারা এ বাড়িতে রোজ ভাত খেতে আসে তারা ঠিক জানে ভাতের পাতে লেবু, নুন, লঙ্কা দেওয়ার পাশাপাশি উড়ে বামুন ধনঞ্জয় একটু করে শালপাতায় ছুঁয়ে দিয়ে যায় বয়ামের সেই লুকানো সম্পদ, কামরাঙা, কদবেল, জলপাই কিংবা কোনোদিন পাকাতে তুলের আচার। নতুন কাস্টমাররা অবাক হয়ে যায়, আর পুরনো লোকেরা ভাবে আজ কোনটা পাতে আসবে। শুধু আচারের টানেই না, এই হোটেলে ভিড় লেগে থাকে পূব বাংলার এক বিধবা মহিলার হাতের রান্না খেতে। ইন্দুবালা কবে যে এই ভাতের হোটেল শুরু করেছিলেন আর কেন করেছিলেন নিজেও ঠিক মনে করতে পারেন না। তবু ভাষা ভাষা ছবির মতো মনে পড়ায় অনেক কিছু। শুধু সেবার যখন কোলের এক মেয়ে আর ছোট্ট 2 ছেলেকে নিয়ে বিধবা হলেন, সেদিন থেকে বুঝতে শুরু করেছিলেন যারা এতদিন ঘিরে রাখত তাদের সুযোগ সুবিধাটা ঠিকমতো আদায় করে নিয়ে যেত তারাই এখন ছায়ার মতো সরে যাচ্ছে। স্বামীর জুয়া আর মদের নেশা এতদিন যারা 8 কপাটি পর্যন্ত বিক্রি করার সায় দিয়েছিল তাদেরও আর দেখা গেল না বড় একটা। তখনও খুলনা থেকে মাঝে মাঝে ভাইরা এসে খোঁজখবর নিয়ে যেত। মা পোঁটলা করে পাঠাতো ভাজা চিঁড়ে, মুড়ি, বাড়ির সজনে ডাঁটা, চুই ঝাল। তারপর সেটাও বন্ধ হলো, যুদ্ধ বাঁধল। ভাইদের অনেকদিন কোনো খোঁজ পেলেন না। একদিন সকালবেলায় গাঁয়ের থেকে পালিয়ে আসা এক লোকের কথা জানতে পারলেন পুড়িয়ে দিয়েছে সব কিছু পাকিস্তানি মিলিটারিরা। মা, ভাই, বোন আর কেউ বেঁচে নেই, এমনকি ভিটে বাড়িটাও। স্বাধীন বাংলাদেশের পতাকা যেদিন উড়ল, ইন্দুবালা নিচের ঘর ঝাড় দিয়ে উনুন ধরালেন। ভাড়ারে চাল ছিল বাড়ন্ত। ছেলে মেয়েগুলো খিদের জ্বালায় তারস্বরে কাঁদছিল। পাওনাদার দাঁড়িয়েছিল রাস্তায়। লক্ষ্মী মাছওয়ালি শেষ বাজারে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছিল, আর থমকে দাঁড়িয়ে পড়েছিল পুরানো দোতলা বাড়িটার সামনে। একটা 25 বছরের মেয়ে সদ্য বিধবার সাদা ধবধবে শাড়িতে এলো চুলে চুপ করে বসে আছে ধরে ওঠা উনুনটার সামনে। উনুনে গুলের আঁচে ফর্সা মেয়েটার মুখ লাল হয়ে আছে। ওদিকে দূরে দাঁড়িয়ে আছে চিল শকুনের মতো পাওনাদাররা। লক্ষ্মীর কি যেন একটা মনে হয়েছিল সেই মুহূর্তে। একটুও সময় নষ্ট করেনি সে। সোজা এসে দাঁড়িয়েছিল ইন্দুবালার সামনে। গ্যাঁট থেকে আটানা বার করে মেঝের ওপর রেখে দিয়ে বলেছিল, আজ তোমার বাড়িতে 2টো ভাত মুখে দেবো মাঝি, কিছু মনে করো না। 12টা 25-এর কেনিক লোকাল ছুটে গেল যে, এখন 2টো পেটে ভাত না পড়লে বাড়ি ফিরতে সাঁঝ হয়ে যাবে, আর শরীর চলবে না মাঝি। ইন্দুবালা হ্যাঁ না কিচ্ছু বলেনি। তাদের খুলনার বাড়িতে অতিথিরা কোনো দিন না খেয়ে যায়নি। আজও সে লক্ষ্মীকে ফেরত পাঠাতে পারল না। বলতে পারল না তার ভাড়ারে ফোটাবার মতো চালটুকুও নেই। লক্ষ্মীর ঝাঁপিতে 1 আনাও নেই যা দিয়ে সে তার দৌড়ে আসা লক্ষ্মীকে মুড়ি কিনে খাওয়াতে পারে। 7-5 না ভেবে একটু কুণ্ঠা নিয়ে সে লক্ষ্মীর দেওয়া টাকাটা আঁচলে বাঁধল। উনুনে চাপালো 1 হাঁড়ি জল। ছোট মেয়েকে দোতলার ঘরে ঘুম পাড়িয়ে এসে বড় ছেলে প্রদীপকে পাঠালো সামনের মুদিখানার দোকানে। খিড়কির দরজা খুলে নিজেই বাড়ির পেছনের বাগান থেকে নিয়ে এলো সবে কচি পাতা আসা কুমড়ো শাক, গাছের পাকা লঙ্কা। শাশুড়ির আমলের পুরনো ভারী শিলটা পাতল অনেক দিন পরে। যত্ন করে ধুয়ে সেই কবেকার প্রাচীন হিমশীতল পাথরটার ওপর রাখল সর্ষের দানা। শিল আর নোড়ার আদিম ঘর্ষণে খুলনা থেকে পাঠানো মায়ের শেষ সর্ষেটুকু বেটে ফেলল
ইন্দুবালা অল্পক্ষণের মধ্যেই। লোহার কড়াইতে জল মরতে থাকা সবুজ ঘন কুমড়ো শাকের ওপর আজলা করে ঝরিয়ে দিল সর্ষের মণ্ড। কয়লার আঁচে টকবকে আওয়াজ ফুটতে থাকল কচি শাকগুলো, তার নরম পাতাগুলো। সাতলানোর স্বাদ ছড়িয়ে পড়ল গোটা বাড়িতে। দোতলার ঘরে খুকু চোখ খুলে হাত পা নেড়ে খেলতে লাগল। দুই ছেলে ভাত খাওয়ার বাসনায় থালা নিয়ে এসে বসে পড়ল রান্নাঘরের দরজায়। তখনও লঙ্কাগুলোর গা থেকে ঝাল মিশছে কুমড়ো শাকের হালকা সবুজ মাখো মাখো সর্ষে ঝোলে। রান্নার পাট শেষ হলে ইন্দুবালা ওপরের ঘরের তাক থেকে পারলেন গতবারের তেঁতুলের আচার। আসন পেতে লক্ষ্মীকে যত্ন করে খাওয়ালেন। ফেরার সময় পয়সা ফেরত দিতে গেলে লক্ষ্মী বলল, এই কিরকম বাত হলো মাজি, কাল যে আবার খাবো, আর রোজ পয়সা দেবো নাকি আমি তোমায়? ওটা তুমি রেখে দাও। লক্ষ্মী সেই যে গেল। পরের দিন ফিরে এলো আরও 3 জনকে নিয়ে। এইভাবে আস্তে আস্তে বাজারের সবাই এসে খাওয়া শুরু করল ইন্দুবালার নিচের ঘরে। একদিন উড়িষ্যা থেকে এলো ধনঞ্জয়। কেউ তাকে ডাকেনি, কেউ কথাও বলেনি। দরজার কাছে শুধু ভাত খাওয়ার জন্য বসেছিল বেচারা। বড় মায়া হয়েছিল তাকে দেখে ইন্দুবালার। ওই বয়সেরই একটা ভাই চেয়েছিল তার। খানসেনারা জ্বালিয়ে দিয়েছে নাকি তাকে, একটুও মনে করতে চাননি সেসব কথা। অনেকটা ভাত আর ডাল দিলে চেটেপুটে খেয়ে নিয়েছিল সবটা ধনঞ্জয়। ছেলেদের খাইয়ে ঘুম পাড়িয়ে রান্নাঘর পরিষ্কার করতে এসে ইন্দুবালা দেখেছিলেন সব কিছু সাফসুথরো, থালাবাটি ধোয়া, এমনকি মাটির উনুনটা পর্যন্ত সুন্দর করে লেপা। সেই থেকে ইন্দুবালার সংসারে থেকে গেল উড়িষ্যার কোনো এক খরা পীড়িত অজ গায়ে ধনঞ্জয়। সিঁড়ির নিচটা সাজিয়ে নিল তার নিজের মতো করে। সামনের কালেক্টর অফিসের বড়বাবু খেতে এসে খুশি হয়ে একটা হলুদ রঙের এনামেল বোর্ড টাঙিয়ে দিয়ে গেলেন। সেখানে জলজল করে লেখা থাকল ইন্দুবালা ভাতের হোটেল। পুরসভা থেকে লাইসেন্স হলো, 2 ছেলে বড়ও হলো। তারা দিব্যি লেখাপড়া করে সুন্দর বিয়ে করে টুপটাপ সরে পড়ল। মেয়ে গেল জামাইয়ের সাথে পাঞ্জাবে, হিল্লিতে দিল্লিতে ঘুরে ঘুরে সংসার করতে। ইন্দুবালা একা থেকে গেলেন তার ভাতের হোটেল নিয়ে। একা কেন থাকলেন তার একটা বিস্তৃত ব্যাখ্যান দেয়াই যেত, কিন্তু তাহলে একতরফা ইন্দুবালার কথা শুনলে চলতো না। তার সাথে তার 2 ছেলে এবং 1 মেয়েরও কথা শুনতে হতো। 4 পক্ষের কথা শুনলে মনে হতো এ তো বাঙালির চেনা গল্প। মা মানিয়ে নিতে পারছেন না ছেলেদের সংসারকে, আর ছেলেরা বলতো মা বড় বেশি নিজের মতো করে চলতে চাইছে। আর কোনো কালেই তো মেয়ের বাড়িতে বাঙালি মায়েরা থাকতে খুব আহ্লাদিত হননি, কিন্তু করেছেন। কাজে মেয়ের দিকে দরজার অনেক আগেই খিল তুলে দিয়েছিলেন ইন্দুবালা। যদিও খোঁজ খবর নেওয়া, এসে দেখাশোনা করা এসবই তারা করেছেন, এমনকি মায়ের নিয়মিত ডাক্তারি চেক আপও। নাতিরাও আহ্লাদ করে নাতবউ নিয়ে আসে, ঠামুনির খবর রাখে। কিন্তু বুড়ি নিজে এইসব জাগতিক মায়ার ছেঁদো বাঁধনে একটু আটকা পড়তে চান না। একদিনও ভাতের হোটেল বন্ধ হয়নি লক্ষ্মীর খাওয়ার দিন থেকে। বন্যা, কলেরা, ডেঙ্গু, দাঙ্গা, কারফিউ কোনো কিছুতে ইন্দুবালা ভাতের হোটেলে উনুনের আঁচ নেভেনি। ভাড়ারে বারন্ত হয়নি চাল, পেছনের বাগানের কুমড়ো শাক। আজ ইন্দুবালার বয়স যখন 7-এর ঘর ছুঁয়ে ফেলেছে, তখন ছেলেরা মাকে এই ব্যবসা বন্ধ করতে বললে। নিজের হাতে রান্নাবান্না না করার ফরমান জারি করলে অশান্তি বাঁধে কাল বৈশাখীর মতো। ফলে বেশ কিছুদিন মুখ দেখাদেখি বন্ধ থাকে 2 পক্ষের। তখন শিবরাত্রির সলতের মতো বিজয়া, পয়লা বৈশাখের নমস্কারটুকু টিকিয়ে রাখে নাতি নাতনিরা। আর ইন্দুবালার টিফিন কৌটো ভর্তি থাকে পৌষের পিঠেতে, বর্ষার ভাপা ইলিশে, গরমের মুড়ি ঘণ্টয়
ধনঞ্জয় সবই দিয়ে আসে বুড়ির নাম করা টিফিন কৌটোতে প্রত্যেকের বাড়ি বাড়ি। পূর্ণিমায় বুড়ির গাঁটে বাতের ব্যথা বেড়ে যায়, অমাবস্যায় হাঁটতেই পারেন না প্রায়। তবু মলম লাগিয়ে গরম জলের সেঁক নিয়ে রান্না করেন ইন্দুবালা। অতগুলো লোক আসবে, আঙুল চেটে চেটে খাবে, বায়না করবে একটু শুক্তোর জন্য, একটু মাছের মাথা দিয়ে করা ডালের জন্য। পরিতৃপ্ত চাঁদপানা মুখগুলো দেখতেও ভালো লাগে যেন। এদের খাইয়েও সুখ। ইন্দুবালা তাই কোনো দিন কোনো তীর্থে যাননি, ধম্মকম্মও করেননি। ঠাকুরের কথামৃতের বাণী মনের মধ্যে আওড়ে গেছেন। নারায়ণ সেবা, জীবে প্রেম। তবে আজকে পূর্ণিমা, অমাবস্যা গ্রহণের মারপ্যাচ না থাকলেও পায়ের ব্যথাটা বড্ড বেড়েছে মনে হচ্ছে ইন্দুবালার। সকালে পাঁজি খুলে আঁতি পাতি দেখছেন কোথাও কোনো বক্র দৃষ্টি নেই গ্রহের। তবুও বাড়ির পেছনের বাগানের সিঁড়িটা দিয়ে নামতেই হড়কে যাচ্ছিলেন আরেকটু হলেই। কবে থেকেই ধনঞ্জয়কে বলছেন, ওরে চুন ফেল, একটু নারকেল ঝাঁটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার কর। তা কে শোনে কার কথা? থাকতো সেই আগের বয়স, কারোর কাজের জন্য তিনি বসে থাকতেন নাকি? ওই 10 কেজি চালের ভাত নিজে করেননি এক সময়? ফ্যান গালার সময় লোকগুলো এসে দাঁড়িয়ে থাকতো জুঁই ফুলের মতো ভাত দেখার জন্য। ওই কাঁড়ি কাঁড়ি ফ্যান টেনে তুলে নিয়ে আসতেন না পাড়ার কুস্তির আখড়ায়? ছেলেগুলো খেত পরিতৃপ্তি করে। মা শিখিয়েছিলেন ভাত লক্ষ্মী, তার কিছুই ফেলা যায় না, কিছু ফেলতে নেই। কত মানুষ ওই ফ্যানটুকু খেয়েই বেঁচে আছে দুবেলা। এসব বকতে বকতে ইন্দুবালা সিঁড়ি দিয়ে নামেন, খিড়কির দরজা খোলেন। সেখানেই তো সেই শাশুড়ির আমলে একটা ছোট্ট বাগান, একটা আম গাছ, একটা পেয়ারা, একটা লিকলিকে নারকেল গাছ খাড়া উঠেছে। এইসব ছাড়াও কয়েক ছটাক জমিতে ইন্দুবালা সাজিয়ে নিয়েছেন তার রান্নাঘরে কাজে লাগার মতো টুকিটাকি সবজি। যেন ফকিরের ঝুলি, কিছু না কিছু তুমি পাবেই। প্রচণ্ড পা ব্যথা নিয়ে এতটা সিঁড়ি ঠেলে বাগানে এসে ইন্দুবালার মন ভালো হয়ে যায়। গোটা বাগান আলো করে ফুটে আছে কুমড়ো ফুল, তার ওপর বিন্দু বিন্দু শিশির। এই ভরা বসন্তে, এই সুন্দর সকালে শহরের ইট কাঠ পাথরের মধ্যে ডেকে উঠল একটা কোকিল। ইন্দুবালা কুমড়ো ফুলের ওপর হাত বোলালেন। কোথা থেকে যেন পুরনো কলকাতার ইঁদো গলির দোতলা বাড়ির ছোট্ট বাগান হয়ে গেল খুলনার কলাপোতার নিকানো উঠান। মাটির শুকনো খেজুর পাতায় জিরানো আঁচ, আর চাটুর ওপর ছ্যাঁকছুক করে ভাজতে থাকা কুমড়ো ফুলের মিঠে বড়া। নামানোর সময় ঠাকুমার তার ওপর যত্ন করে ছড়িয়ে দেওয়া অল্প কিছু পোস্তর দানা। বাটি হাতে করে বসে থাকা ছোট্ট ইন্দুবালা আর তার ভাইয়েরা। ঝপ করে একটা সকাল নিমেষে পাল্টে দিল ইন্দুবালা ভাতের হোটেলের আজকের মেনু। এক ঝুড়ি কুমড়ো ফুল তুলে নিয়ে এসে দোকানের সামনে কালো বোর্ডে চক দিয়ে লিখলেন, ভাত, ডাল, কুমড়ো ফুলের মিঠে বড়া, সর্ষে মাছ, জলপাইয়ের চাটনি। ধনঞ্জয় গাঁক গাঁক করে উঠল তার দেশওয়ালি ভাষায়। রেগে গেলে তার বাংলা ঠিক আসে না। আলু ভাজা হওয়ার কথা ছিল, সর্ষে মাছের জায়গায় পটল আর আলু ফুলকপির ঝোল হওয়ার কথা ছিল, তা কিনা কুমড়ো ফুলের মিঠে বড়া। ইন্দুবালা কোনো কথাই কানে তুললেন না, উত্তর দিলেন না। স্নান করে ধপধপে সাদা কাপড়ে রান্নাঘরে ঢুকে গেলেন। বেলা যত বাড়তে থাকলো চারিদিকের আকাশ বাতাস ছেয়ে গেল কুমড়ো ফুলের মিঠে বড়া ভাজার গন্ধে। সামনের মেষবাড়ির ছেলেগুলো আজ বড় তাড়াতাড়ি ভাত খেতে এলো। কালেক্টর অফিসে কেরানিকুল বাড়ি থেকে খেয়ে এসেও দুপুরে 4টি ভাত বেশি খেতে চাইল। কবেকার খুলনার এক উঠোন রান্না জড়ো হলো ইন্দুবালার হোটেলে। সবার খাবার তারিফ যখন তিনি রান্নাঘরের মধ্যে থেকে পাচ্ছিলেন, ছেলে ছোকরাগুলো দিদা বলে এসে যখন জড়িয়ে ধরে আদর করে চলে যাচ্ছিল, ঠিক তখনই তার সেই পড়ন্ত বেলার হোটেলের সামনে এসে দাঁড়ালো একটা ক্যাব। নেমে এলো যে মেয়েটি, সেও প্রায় বছর 10 পরে ফিরছে কলকাতায়।
আর তারও বছর 10 পরে এই ইন্দুবালা ভাতের হোটেলে। মেয়েটির ছোট করে কাটা চুল ও মেয়েটির হাবভাব, মেয়েটির পোশাক, তার বিদেশি লাগেজ কাস্টমারের ভাত খাওয়ার ছন্দপতন ঘটায়। সবাই হাঁ করে তাকিয়ে থাকে অবাক হয়ে। এই সময় এই ছেনুমিত্তির লেনে পড়ে এলো কোথা থেকে? মেয়েটি শটান গটমট করে এগিয়ে আসে, চোখে রোদ চশমাটা মাথার ওপর তোলে। হেলে যাওয়া খয়াটে এনামেলে বোর্ডে ইন্দুবালা ভাতের হোটেল, তার আমেরিকার প্রবাস জীবনে হারিয়ে যাওয়া বর্ণপরিচয় পড়তে অসুবিধা হয় না। দরজার সামনে এক ঘর লোকের মধ্যে অস্ফুট স্বরে ডাকে, ঠাম্মি। ইন্দুবালা তখন যত্ন করে শেষ কুমড়ো ফুলের বড়াটা ভাজছিলেন চাটুর ওপর। অনেক দিনের হারিয়ে যাওয়া কণ্ঠস্বরে ঘুরে তাকান। তার হাতে বেসনের প্রলেপ, কপালে উনুনের আঁচের বিন্দু বিন্দু ঘাম। সোনালি ফ্রেমে চশমাটা একটু ঠিক করে এগিয়ে আসেন। ভালো করে দেখেন এক পশলা রোদ ঢোকা রান্নাঘরে মেয়েটার মুখটাকে। জড়িয়ে ধরে সুনয়নী ঠাম্মিকে। কোনো শব্দ যেন আর বেরোতে চায় না তার গলা থেকে। শুধু ফোঁপানো কান্নায় বোঝা যায় ভাঙা ভাঙা কথা। আমাকে একটু তোমার কাছে থাকতে দেবে ঠাম্মি? ইন্দুবালা কানকে যেন বিশ্বাস করতে পারেন না। তার বড় ছেলের এই মেয়েটি ঠিক তারই মতোই, একরোখা। কারুর কথা না শুনে, কাউকে তোয়াক্কা না করে কলেজ টপকে চলে গিয়েছিল বাইরে। কোনো এক বিদেশিকে বিয়েও করেছিল মনে হয়। তারপর আর কেউ খবর রাখেনি। মেয়েটা যে এই বাড়ির কেউ ছিল, এই বাড়ির কেউ হয়, সে কথা যেন ভুলেই গিয়েছিল সবাই। শুধু নতুন বছরে একটা করে কার্ড আসতো ইন্দুবালার কাছে, ফুল, লতাপাতা, সূর্য দেওয়া। ইংরেজিতে লেখা থাকতো অনেক কিছু। ইন্দুবালা ওগুলো পড়তে পারতেন না, সাজিয়ে রেখে দিতেন দেওয়ালে। সেই নয়ন, আমাকে ভুলে যাওনি তো ঠাম্মি? সবাই ভুলে গেছে আমায়, বাবা, মা, কাকু, পিসি, সবাই। ইন্দুবালা নাতনির থুতনি ধরে চুমু খান। তাকে শান্ত হয়ে বসতে বলেন রান্নাঘরের ছোট্ট টুলটায়। সামনের টেবিলে শালপাতার থালায় নিজের হাতে ভাত বাড়েন, মাটির গ্লাসে জল দেন। আমার ঠাকমা কি বলতো জানিস নয়ন? দুপুরের অতিথি হলো মেঘ না চাইতে জল। তাকে পেট পুড়ে না খাওয়ালে গেরস্তের অমঙ্গল হবে। মাঠ ভরা ধান হবে না, গোলা ভরা ফসল উঠবে না। মা লক্ষ্মী বিরূপ হবেন, ভিটে মাটি ছাড়া করবেন। সুনয়নী ডুকরে কেঁদে ওঠে। তার যে ভিটে মাটি কিছুই নেই, আর সব গেছে। ইন্দুবালা মেয়ের মাথায় হাত বোলান। মিষ্টি কুমড়ো ফুলের বড়া মুখের সামনে ধরে বলেন, দেখ তো দিদি ভাই, মনে পড়ে কিনা কিছু? সুনয়নীর কিছু মনে পড়ল কিনা বোঝা যায় না। তখন সে তার সদ্য ছেড়ে আসা স্প্যানিশ বয়ফ্রেন্ডের বিশ্বাসঘাতকতায় ব্যাকুল। কিন্তু ইন্দুবালার মনে পড়ল সুনয়নী জন্ম হয়েছিল এমনই এক ঝলমলে দুপুরে। সেদিন ছিল বাসন্তী পুজো। সারাদিন তিনি উপোস করেছিলেন। বাটিতে ভেজানো ছিল নতুন ছোলা। কুমড়োগুলো ডুমো ডুমো করে কাটা ছিল। দয়া গোয়ালিনী দিয়ে গিয়েছিল বাড়িতে পাতা ঘি। ইচ্ছে ছিল কুমড়োর ছক্কা রাঁধার। সেদিনও এমন বিকেল হয়েছিল সব কিছু সারতে। বাড়িতে পাতা ঘি আর ঘিয়ের গন্ধ ওঠা কুমড়োর ছক্কায় সারা বাড়ি যখন মম করছে, তখনই খবরটা এলো হসপিটাল থেকে। বাড়িতে কতদিন পর নতুন লোক এলো। নাতনি টানা টানা চোখ দেখে ভেবেছিলেন, সত্যি ঠাম্মাই বোধহয় ফিরে এসেছেন বুঝি খুলনার কলাপোতার বাড়ির সব মায়াটুকু নিয়ে। চোখ চিকচিক করে উঠেছিল ইন্দুবালার। বড় আদর করে নাম রেখেছিলেন নাতনির সুনয়নী।
সন্ধ্যাবেলা ধনঞ্জয় হোটেলে ধূপ দেখাতে এসে দেখল কালো বোর্ডে লেখা আছে রাতের মেনু: রুটি, কুমড়োর ছক্কা, সিমাইয়ের পায়েস। ধনঞ্জয় আবার খিটখিট করতে পারত বুড়ির মেনু চেঞ্জ করার জন্য, কিন্তু আজ সে টু শব্দটি করল না, বরং বটিটা নিয়ে ইয়া বড় একটা কুমড়ো কাটতে বসল। আর কেউ না জানুক সে জানে বড় নাতনি সুনয়নী চলে যাবার পর থেকে আর একদিনও এই বাড়িতে কুমড়োর ছক্কা রান্না করেননি ইন্দুবালা। ভাদ্রের যে এমন নাবিশ্বাসের গরম আছে ইন্দুবালা আগে কখনো জানতেন না, কিংবা ঠাহর করতে পারেননি তেমন। বিয়ের পর ছেনুমিত্তির লেনে এসে বুঝতে পেরেছিলেন শহুরে দম বন্ধ করা পরিবেশ কাকে বলে। গায়ে গায়ে ঠেকানো বাড়ি, চৌকো খোলা ছাদ, বাড়ির ভেতর থেকে একটুখানি আকাশ, কর্পোরেশন কলের ছিড়ছিড়ে জল, শ্যাওলা ওঠার স্যাঁতস্যাঁতে দেওয়াল, বড় সোঁদা সোঁদা গন্ধ। আশেপাশে কোনো নদী নেই, পুকুরও নেই, তার বদলে বাড়ির সামনে আছে মুখ হাঁ করা বড় বড় নালা, তার দুর্গন্ধ, হুল ফোটানো মশা, গা ঘিনঘিনে মাছি, আর সন্ধে হলেই টিমটিমে বিজলিবাতি। এটাই নাকি কলকাতা। এখানে আসার জন্য মানুষ স্বপ্ন দেখে, গড় হয়ে প্রণাম করে না দেখা কালীঘাটের মায়ের কাছে, বটতলায় সত্যপীরের সিন্নি চড়ায়, মুখের খাবার বন্ধক রাখে ঈশ্বরের কাছে। একবার কলকাতায় আসতে পারলে ট্রাম, বাস, মনুমেন্ট, ফেরিওয়ালার কাছে কাঁচের চুড়ি, এইটুকু স্বাদের জন্য এতটা কষ্ট করা। বাড়ির কোন এক সমবয়সী মেয়েকে কোনো একদিন হয়তো নিজের মনে প্রশ্ন করে ফেলেছিলেন ইন্দুবালা তার সহজ সরল ভঙ্গিতে। তার গেঁয়ো বিদ্যে তখনও শহরের মানুষের জটিল মনের তল পায়নি। পরে যে পেয়েছিল তেমনটাও নয়। সারা বাড়ি ছড়িয়ে গিয়েছিল কোনো এক গাঁয়ের মেয়ের কলকাতাকে দূরছাই করার সংবাদে। শাশুড়ি মুখ ঝামটা দিয়ে বলে উঠেছিলেন, কোথাকার কোন রাজেশ্বরী এলো রে, পাকা দালান কোঠায় পা পড়ে না। শুনেছি তো সেখানে শেয়াল কুকুর ঘুরঘুর করত। তা ঠিক, খুলনার কলাপোতায় সন্ধে হলে বাঁশবাগানের শেয়াল ডাকত, তুলসীতলায় জোনাকিরা ভিড় করে আলো জ্বালাত, লণ্ঠন লাগত না। ভাদ্রের এই সময় কাঠচাপার গন্ধে আকাশ বাতাস ভরে থাকত। বিয়ের যেদিন সম্বন্ধ এলো অশ্বত্থতলায় সেদিন অষ্টম প্রহর। রাজশাহী থেকে এসেছে কীর্তনের নাম করা সব দল, ছানা এসেছে খুলনা শহর থেকে, বড় ভিয়েন বসেছে সামনের তালতলার রান্নাঘরে। এদিকে বাড়িতে ঠাম্মা বানাচ্ছে তুলতুলে নরম মোমের মতো তালের পিঠে। কলা পাতায় গরম গরম সেই ভাপ ওঠা পিঠে আজও যেন ইন্দুবালার চোখে জলছবি হয়ে ঘুরে বেড়ায়। ততক্ষণে অষ্টম প্রহরের মালসা ভোগের দই চিনের জন্য মানুষের কাড়াকাড়ি পড়ে গেছে। ইন্দুবালার তাড়া আছে, সে মালসা ভোগও খাবে, তার সাথে বাড়িতে গিয়ে ঠাম্মার তৈরি তালের পিঠে। এদিকে দূর থেকে ধূর্যটি পিয়ন আসছে সাইকেলে চেপে, তারস্বরে চিৎকার করছে বাবার নাম ধরে, ও ব্রজবহন বাবু শুনছেন, চিঠি আছে। চিঠির কথায় ইন্দুবালা ঘুরে তাকায়, একটু আড়াল নিয়ে দেখতে পায় বাবার হাতে একটা পোস্ট কার্ড। ধূর্যটি পিয়ন বলে, মাস্টারবাবু ইন্ডিয়াতে মেয়ের সম্বন্ধ করেছেন, একবার জানাননি পর্যন্ত? এদিকে কি ছেলের অভাব ছিল? আমার ভাইপো তো এখনো ঢাকায় সুতোর কলে কাজ করছে। বাবা পারতপক্ষে চাননি মেয়ের এদিকে বিয়ে হোক। ভেবেছিলেন তার সোনার বরণ কন্যে যথাযথ মর্যাদা করতে পারবে উপারের লোকজনেরা। তাই খুব ব্যস্ত সমস্ত হয়ে বছর 15 বয়সে বেশি দোজবরে ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন নিজের একমাত্র মেয়ে। বাড়িতে আপত্তি উঠেছিল তীব্র, ঠাম্মা নাও খাওয়া ছেড়ে দিয়েছিলেন। মা বলেছিলেন, এর চেয়ে মেয়েটাকে এক কলসি আর গামছা দাও না, হালদার পুকুরে ডুবে মরুক। ভাইগুলো ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিল। তাদের তখন এতটা বোঝার বয়স হয়নি, তবুও বাবা কারুর কথা শোনেননি। আর কেউ না জানুক,
তিনি হয়তো বুঝতে পেরেছিলেন কোনো না কোনো সময় বাপ ঠাকুরদার এই ভিটে ছেড়ে তাদের একদিন চলে যেতেই হবে। সেদিনের ভয়ে তিনি সারাক্ষণ অতিষ্ঠ হয়ে থাকতেন শেষের দিকে। তাকে অবশ্য কষ্ট করে চোরের মতো রাতে অন্ধকারের সীমান্ত পেরিয়ে এপারে আসতে হয়নি। খানসেনাদের ঢোকার অনেক আগেই তিনি চোখ বুজেছিলেন কপোতাক্ষের তীরে, বাপ ঠাকুরদার ভিটেতে, কোনো এক অঘ্রায়ণের শিশিরে ভিজতে ভিজতে। আর বাকিরা জ্বলে পুড়ে মরেছিল স্বাধীনতার আগুনে। বাংলা ভাষার রাষ্ট্র হোক, এই স্বপ্ন বুকে নিয়ে এক আশ্বিনের রাত্রে শিউলির গন্ধে। ইন্দুবালার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে পুজো আচ্ছা হতো বেশি। শনি নামের যে ঠাকুরের পুজো হয়, ইন্দুবালা এখানে এসে তার কথা সঠিকভাবে জানতে পারেন। শাশুড়ির ছেলের মতিগতি ফিরিয়ে আনার জন্য নানা মন্দিরে হত্যে দিতেন, উপোসাচ্ছা করতেন। পাঁজি ধরে ধরে ছেলের নতুন বউকেও বাদ দিতেন না, খুব কঠিন নিয়মে বেঁধে রাখতেন। যদিও ইন্দুবালা গ্রামে ঘেঁটু ষষ্ঠী, ওলাইচণ্ডী, পুণ্যিপুকুর এই সমস্ত ব্রতে এত কঠোর অনুশাসন ছিল না। চাপড়া ষষ্ঠীতে কাঁঠাল পাতার ভেতরে গুড় আর কলা দিয়ে মাখা আটার সিন্নি খেতে তার দিব্যি লাগত। বাড়িতে হতো খুদের চালের পায়েস। এইসব কথা শুনলে শ্বশুরবাড়ির লোকেরা হয়তো হাসাহাসি করত, তাচ্ছিল্যর নামে অপমান করত। সেসব গা সওয়া হয়ে গেছে ততদিনে। পূর্ণিমা, অমাবস্যায়, তিথি নক্ষত্রের ফেরে ভালো দিনে ইন্দুবালাকে সঙ্গে নিয়ে মানুষে টানা রিকশায় গঙ্গা স্নানে যেতেন শাশুড়ি। প্রথম দিনের ঘটনা আজও মনে আছে ইন্দুবালার। স্বামী ডেকে এনেছেন এমন এক জিনিস যা দেখতে আধ ভাঙা ঢাকাওয়ালা গাড়ির মতো, সামনে দুটো শুঁড়ের মতো লাঠি, তার মাঝে দাঁড়িয়ে একটা শিরিঙ্গে মতো লোক, তার হাতে একটা ঝুমঝুমি। এর এই বুঝি টানা রিকশা কয়? স্বামীর সাথে কথা কয় না শাশুড়ির সামনে, তা ছিল নিয়মভঙ্গের সামিল। শাশুড়ি জবাব দেন, দেখেছ কখনো বাপের আমলে? নাও ওঠো এবার। সেই বিষম বস্তুটায় উঠতে গিয়ে ইন্দুবালা কেঁদে ফেলেন আর কি। রিকশায় বসার সাথে সাথে রিকশা বুঝি উল্টে যায়। শাশুড়ি চিৎকার করে বলেছিলেন, বাঙাল মেয়ে কি সাধে বলি? রিফিউজির রক্ত যাবে কোথায়? আমারও যা কপাল। উঠতে বসতে ইন্দুবালাকে বাঙাল বলাটা এবারই রেওয়াজ ছিল, আর রিফিউজি তো তখন কলকাতার আকাশে বাতাসে। শাশুড়ি ধরিয়ে দিয়েছিলেন, পরে বাড়ির লোকেদের অভ্যেসে পরিণত হয়। মানুষকে এভাবে যে সম্বোধন করা যায় সেটা ইন্দুবালা এপারে না এলে বুঝতে পারতেন না কোনো দিন। এমনকি গায়ে পড়ে অপমানটাও। অনেক ছোটবেলায় বাড়ির মাটির দাওয়ায় হ্যারিকেন জ্বালিয়ে একসময় টোলে পড়ানো দাদু যখন কৃতদাসদের গল্প করতেন, তখন শিউরে উঠত ইন্দুবালা। সারাদিন কাজ করত মানুষগুলো, নাওয়া নেই, খাওয়া নেই, উঠতে বসতে মার, জাতের নামে অপমান, কাজ না পারলেই অন্ধকুটুরিতে বন্ধ করে রাখা। এক এক সময় ছেলে মৃত্যুর লেনের বাড়িটা অন্ধকুঠুরি মনে হতো ইন্দুবালার। মনে পড়ে যেত সে রাতগুলো। দাদুর গল্প বলার আসরের মাঝে ঠাম্মা এসে কড়া ধমক লাগাতো, বাচ্চাগুলান রাতে ঘুমাবে, সেই খেয়াল আছে তো? থামাও তো তোমার হাবিজাবি গল্পগুলান। ইন্দুবালা রাতের স্বপ্ন দেখতেন তিনি সেই কৃষ্ণকায় দাসের মতো পিছমোড়া হয়ে বাঁধা আছেন, গায়ে লেখা কতগুলো সংখ্যা। প্রচণ্ড ভয়ে ভরে ঘুম ভেঙে গেলে ঠাম্মাকে পাশে খুঁজে পেতেন না। ঝিরঝিরে বৃষ্টিতে উঠোন পেরিয়ে ঠাম্মা তখন গোয়াল ঘরে হরিমতির দুধ দুইছেন, তার বাছুরকে আদর করছেন, বিচালি আর ভেলিগুড় মাখিয়ে খাওয়াচ্ছেন। ঠাম্মার গা থেকে ভেসে আসছে খুলনার গন্ধ, কলাপোতার গ্রাম। চোখ বন্ধ করে আছেন ইন্দুবালা। চোখ খুললেই স্বপ্নটা যদি চলে যায়। 14 গোষ্ঠী ঘটির মাঝে কেন যে তার শাশুড়ি বাঙাল মেয়ে বউ করে নিয়ে এসেছিলেন, সেই সময় বুঝতে পারেননি ইন্দুবালা।
অনেক পরে বুঝেছিলেন। কিন্তু সেদিকে গল্পের মোড় ঘোরাতে গেলে অনেকটা পথ যেতে হবে। উনুনের আঁচ হবে নিভন্ত, যা ইন্দুবালা কোনো দিনই সহ্য করতে পারবেন না। তার হোটেলে উনুনের আঁচ মানে সাক্ষাৎ অন্নপূর্ণা। টকবক করে ফোটা ভাতের গন্ধ মানে এই বাড়িতে প্রাণ আছে এখনও, এতদিন পরেও। বাড়িতে জমিদারি আমলের ভাড়ারে শাশুড়ি থাকাকালীন চালের অফুরান হলেও ইন্দুবালার জীবনে প্রাণের অফুরান হয়নি কখনো। বাগবাজার ঘাটে গঙ্গার সামনে দাঁড়িয়ে প্রথম দিনে তার কপোতাক্ষের কথা মনে পড়েছিল। বাড়ি থেকে লাল চেলি পরে গাভর্তি সোনা নিয়ে চলে আসার সময় মনে পড়েছিল ইচ্ছামতির কথা, গ্রামের পাশের বড় হালদারদের পুকুরটার কথা। সবার কথা স্মরণ করে ইন্দুবালা ছলছল চোখে গঙ্গায় ডুব দিয়েছিলেন। বিড়বিড় করে বলেছিলেন, ভালো থাকুক ইচ্ছামতি, কপোতাক্ষ, হালদারদের পুকুর। মাস 6 মধ্যে বড় ছেলে পেটে এলে গঙ্গার পাট চুগল। শাশুড়িও অসুস্থ হলেন। বুড়ি খিটখিটে হলেও বউয়ের নিন্দা অন্য লোকে তার সামনে করছে কোনোদিন সহ্য করতে পারতেন না। তার মুখের ওপর জবাব দিতেন। ঠাম্মা শিখিয়েছিল ওপারের রান্না, আর শাশুড়ি শেখালো খুব যত্ন করে, চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় উঠিয়ে এপারের রান্না। ওপারের রান্নায় যেখানে মিষ্টতার অভাব ছিল, এপারে এসে সেগুলোতে একটু একটু মিষ্টি পড়ল। আর এপারের রান্নায় মিষ্টি সরে গিয়ে কাঁচা লঙ্কা বাটা এলো, মরিচ ঝাল এলো, চুই ঝালের গন্ধ এলো, মৌরির ফোড়ন এলো। সারা বাড়ি মমা করতে থাকলো ঘটি বাঙালের রান্না সুবাতাসে। সেদিন এমনই ভাদ্রের আকাশ ছিল। ঘর ছিল গুমোট গরম। 2 ছেলের পর মেয়েটা যখন পেটে, শাশুড়ি আর হাঁটতে পারে না, চলতে পারে না, ঘরের বিছানায় শুয়েই সব কিছু। তাও 2 দিন প্রায় খাওয়া নেই। হঠাৎ সকালে ইন্দুবালার কাছে আবদার করলেন, বউ, একটু বিউলির ডাল রাঁধলে 2টো ভাত খেতে পারতুম। ইন্দুবালা তাড়াতাড়ি উনুন ধরিয়েছিলেন সেদিন। ডাল সেদ্ধ করে মৌরি ফোড়ন দিয়েছিলেন। নামানোর আগে একটুখানি মিষ্টি। বুড়ি ও ঘর থেকে চিৎকার করেছিলেন হাত ধরা গলায়, হলো তোমার বউ, আর কত দেরি? পদ্মকাটা বাটিতে ডাল ঢেলে কাঁসার থালায় ভাত বেড়ে যত্ন করে খাইয়েছিলেন শাশুড়িকে ইন্দুবালা। সবটুকু ভাত আর ডাল বিছানার সাথে মিশে যাওয়া বুড়ি যে কোথায় নিচ্ছিল ইন্দুবালা নিজেও তা বুঝতে পারছিলেন না। খাওয়া শেষ হলে বুড়ির চোখ গড়িয়ে নেমেছিল করুণাধারা। আশীর্বাদ করেছিলেন, সবাইকে এইভাবে খাইয়ে পরিয়ে সুখী রাখিস বউ। কথিত আছে মরা মানুষের শেষ বচন খনার বচনের থেকেও নাকি ফলপ্রদ। সত্যিই তা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল ইন্দুবালার জীবনে। না হলে এতগুলো মানুষকে এই বয়সেও খাওয়াতে পারেন? তবে যেটা তিনি এখনও বুঝতে পারেননি, মানুষ কি করে বুঝতে পারে এটাই তার শেষ খাওয়া? না হলে সেই ভাত খাওয়ার পর বুড়ি আর মুখে কুটোটি নাড়েনি সারাদিন। পরদিন সকালবেলায় চা নিয়ে শাশুড়ি ঘুম ভাঙাতে গিয়ে শুধু দেখেছিলেন পাঁচিলের গা ঘেঁষা জানলার দিকে তাকিয়ে আছেন বুড়ি অপলক দৃষ্টিতে। আকাশে তখন ভাদ্রে জল ভরা মেঘ। মা মা বলে 2 বার ডেকেছিলেন ইন্দুবালা। বুড়ি আর কোনোদিন সাড়া দেননি। ছেনমিত্তির লেনের অনেক বাড়ির মতো ইতিহাস হয়ে রয়ে গিয়েছেন ইন্দুবালার মণিকোঠায়। ধনঞ্জয় হাঁপাতে হাঁপাতে দোতলায় আসে, হড়বড় করে বলে যায় কথা। আমি কত করে বারণ করলাম, শুনছি না আমার কথা। ওই ছেলে গুনান রে আরও মাথায় তুলুচি, তো এমন হইচি। ইন্দুবালা হেসে পারেন না। ধনঞ্জয়ের ভাষা ঘটি বাঙাল ওড়িয়া মিলে মিশে একাকার। মাথার চুলগুলো সব সাদা ধপধপে। কোথাও যেন ইন্দুবালার জীবনের নারী নক্ষত্রের সাথে জড়িয়ে গেছে ধনঞ্জয়। তার কাছে সবটা শোনার আগে সিঁড়িতে ধূপধাপ পায়ের আওয়াজ পান ইন্দুবালা। কারা আসছে?
এই সময় তো কোনো পুজো নেই, চাঁদার বালাই হওয়ার কথা নয়। আর ছেলে ছোকরাগুলো তো চাঁদা চায় না তার কাছে, আবদার করে এটা ওটা নিয়ে যায়, কিংবা দুবেলা খেয়ে যায় সবাই মিলে এসে। বড় একটা কেউ ওপরে ওঠে না নাতি নাতনি ছাড়া, কিন্তু তাদেরও তো এখন আসার সময় নয়। কিছুদিন আগেই তো সুনয়নীকে ঠেলে পাঠালো নিজের বাবার বাড়ি, শুনছেন নাকি কোন কলেজে পড়াচ্ছে। মাঝে মাঝে সে এসে পড়লেও এখন তার মোটেই আসার সময় নয়। ইন্দুবালা এগিয়ে যান দোতলার সিঁড়ির দিকে। সামনেই যাকে দেখতে পান সে কিংসুক, উল্টো দিকের মেশে থাকে, ডাক্তারি পড়ছে। মাঝে মাঝে রান্না খেয়ে দিদা বলে জড়িয়ে ধরে। ফর্সা দেখতে, চোখে আবার গান্ধী ফ্রেমের কালো চশমা। শহরে নতুন উঠেছে, আর চাঁদি পর্যন্ত ছাঁটা ফুলকাট চুল, আর তার ওপরটায় আবার ঢেউ খেলানো বাবরি। বড় মিষ্টি লাগে এমন সব আজব সাজগোজ দেখে ইন্দুবালার। ছেলেটা সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। ধনঞ্জয় তেড়ে আসে, ওপরে সে উঠতেই দেবে না। হড়বড় করে বলে যাওয়া কথায় যেটুকু বোঝা যায়, কিংসুক হোটেলের সামনে টাঙানো কালো বোর্ডের লেখা মুছে দিয়েছে, যেখানে রোজ রান্নার মেনু লেখা থাকে। ইন্দুবালা বলে, এ তো ভারী অন্যায় কিংসুক, আমার লেখা মোচো কি করে? কিংসুক তখনও হাঁপাচ্ছে। তার সদ্য তারুণ্য হার মানতে শেখার নয়। শোনো দিদা, সত্যি বলছি, আমি তো ছিলামই না কয়েকদিন, বাড়ি গিয়েছিলাম। কাল লাস্ট ট্রেনে বর্ধমান থেকে ফিরেছি, মুড়ি জল খেয়ে শুয়ে পড়েছি। না না প্লিজ, তুমি আগে আমার কথাটা শোনো। আজ সকালে উঠে গিয়ে দেখি ইন্দুবালা ভাতের হোটেলে রান্না হবে কচুর ডালনা, মসুরির ডাল আর ট্যাংরা মাছ। এই কেমন কথা দিদা? আজ সুজিতের জন্মদিন, ও খাবে কি? এই সুজিত, তুই আবার রূপম সাবেরের পেছনে লুকাচ্ছিস কেন রে? এদিকে আয়। পেছনে ছোটোখাটো ভিড় ঠেলে যে ছেলেটা এগিয়ে আসে তাকে দেখে চমকে যান ইন্দুবালা। কোকড়ানো চুল, গালে হালকা দাড়ি, কালো বার্নিশে গায়ের রং, হাসলে টোল পড়ে গালে। চোখে শুধু চশমাটুকুই নেই। এতদিন পরে এইভাবে কেউ ফিরে আসে? সত্যিই কি আসা যায়? তিনি শুধু জানেন অলোক কোনো দিন ফিরবে না, ফিরতে পারে না। বড় বেতের ঝুড়ি দিয়ে খাবার ঢাকা থাকতো রান্নাঘরে। অনেক রাতে শহর নিশুতি হলে ইন্দুবালা ভাতের হোটেলের পেছনের দরজায় কড়া পড়ত একবার। ওটা সাংকেতিক শব্দ, মানে জেগে আছো কমরেড ইন্দুবালা? কমরেড? সেটার আবার মানে কি? অলোক ফস করে সিগারেট জ্বালায়। আপনি দেখছি কিছুই জানেন না। তা না জেনে আমাদের খাওয়াচ্ছেন কোন সাহসে? গোটা শহর আমাদের কি বলে জানেন? ইন্দুবালা ঘাড় নাড়েন। না, জানেন না। অলোক শির দ্বারা সোজা করে বলে, নকশাল। ইন্দুবালার চকিতে মনে পড়ে যায় আজকেই কালেক্টর অফিসে কেরানিকুল খেতে এসে কী সব ফিসফিস করে আলোচনা করছিল। কটা ছেলে মারা গেছে, গঙ্গার ঘাটে বোমা, সব নকশাল নকশাল, বিপ্লব করে দুনিয়া পাল্টে দেবে। ইন্দুবালা তাকিয়ে থাকেন অলোকের দিকে। একদিন রাতে যখন দরজা ধাকিয়ে ভাত খেতে এসেছিলে, তখন তো জানতে চাইনি পরিচয়, আজ কেন জানাচ্ছ? মা বলতেন অতিথির কোনো পরিচয় হয় না, ধর্ম হয় না, তারা হন ঈশ্বর। চকিতে জবাব দিয়েছিল অলোক। তাকাতে পারেনি ইন্দুবালার দিকে, সে সাহস তার ছিল না। যদিও দুটো ঘোরেলির পুলিশ ইন্সপেক্টর আর একটা গোয়েন্দা দপ্তরকে সে আদাজল খাইয়ে ঘোরাচ্ছে কলকাতার রাস্তায়, অলিতে গলিতে। লালবাজারে একজন তাদেরও ওপরের লোক হাতে লোহার বেড়ি নিয়ে বসে আছেন নিজের সাদা কালো আমিকে চিনিয়ে দেবার জন্য। এত সব দোষী পড়া করা ছেলেটা সেই নিশুতি রাতে এক সহজ সরল গেঁয়ো বাঙাল বিধবার দিকে চোখ তুলে তাকাতে পারেনি। শুধু বিড়বিড় করেছিল, ঈশ্বরে আমি বিশ্বাস করি না কমরেড, কিন্তু আপনারা থাকুন, আপনারা থাকলে আমরা থাকব।
অনেক রাত পর্যন্ত কান পেতে থাকেন ইন্দুবালা। অপেক্ষা করতেন অলোকের জন্য। সারাদিন ওরা না খেয়ে পুলিশের তাড়া খেয়ে ছুটে বেরিয়ে অধিকার আদায় করছে, মানুষের মতো বেঁচে থাকার অধিকার, 4টি ডাল ভাতের অধিকার, অপমানিত না হয়ে স্পর্ধায় মাথা তুলে দাঁড়াবার অধিকার। তারও ভাইও কি শুধু একটা ভাষার জন্য, একটা দেশের স্বাধীনতার জন্য এমন করে পালিয়ে পালিয়ে বেড়ায়নি? শুনেছিলেন সেদিন ভাত খেতে এসেছিল ভাই, আর খানসেনারা গোটা বাড়িটাকে আগুনে খাইয়ে দিয়েছিল। ঠুক শব্দ শুনলেই নিজে ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলে দিতেন ইন্দুবালা। ছেলেটা 7 দিনের ভাত একদিনে খেয়ে কোথায় যে কাঁধে ব্যাগ ঝুলিয়ে চলে যেত কে জানে। মজা করে ইন্দুবালা তার একটা ছদ্ম নাম দিয়েছিলেন, পেঁচা। পেঁচার জন্য রোজ ভাত বাড়া থাকত, কিন্তু পেঁচা রোজ আসত না, তার আসা সম্ভব ছিল না। রাতের অন্ধকারে শুধু একটা গলা ফিসফিস করে ভেসে বেড়াত, কমরেড ইন্দুবালা, আপনারা থাকলে আমরা থাকব। কিন্তু কই, ইন্দুবালা তো আছে, তাহলে অলোক নেই কেন? সুশান্ত নেই কেন? গোরা নেই কেন? মাধবী নেই কেন? পেঁচার দলটা যে আর ভাত খেতে আসেনি কোনো দিন। বড়নগর ঘাটে পিচ আর ব্লিচিং দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল রক্ত। সেদিনও কি এমন বৃষ্টি পড়ছিল না? সেদিনও কি মনে হয়নি হাঁড়িতে আর কিছুটা চাল বেশি নেই? কেউ যেন একটা হাত ধরে ইন্দুবালার। ছানি না পাকা ঘোলাটে চোখের সামনে তাকান। কিংসুক হাত ধরেছে, পাশে সুজিত, আরও পেছনে ইন্দুবালা সব চাঁদ পানারা। দেখবে না দিদা, তোমার বোর্ডে আজ কি লিখেছি, তারপরে তুমি ডিসিশন নিও এইগুলো আজ রান্না করবে নাকি করবে না। ওরা দুর্দার করে নামে। ইন্দুবালা কি আর অত তড়বড় করে নামতে পারেন? হাঁটুর ব্যথা গেঁটে বাত নিয়ে একদঙ্গল ছেলের সঙ্গে যখন সেই কবেকার কালো সিমেন্টের বোর্ডের সামনে এসে দাঁড়ান, তখন তার চোখ ঝাপসা হয়ে ওঠে ভাদ্রের বৃষ্টির মতো। কবেকার অলোক, গোরা, সুশান্ত, মাধবী যেন কিংসুক, সুজিত, রূপম, সাবেরের হাত ধরে সে লিখে গেছে তার বোর্ডে। ইন্দুবালা হোটেলের আজকের মেনুতে জলজল করছে ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, কালো জিরে দিয়ে পার্শে মাছের ঝোল, বিলাতি আমড়ার চাটনি। ইন্দুবালা জানেন এরপর তিনি আর স্বস্তিতে থাকতে পারবেন না যতক্ষণ না ছেলেগুলোর মুখে হাপুসুপুর শব্দ ওঠে। সারা বাড়ি ছড়িয়ে যায় বিউলির ডালে মৌরি ফোড়নের গন্ধে, পার্শে মাছে কালো জিরের পাশে কাঁচা লঙ্কার আবেশ করা ঝোলে, আলু পোস্তর একটু কাঁচা তেলের সুবাসে, বিলেতি আমড়ার টকে সর্ষের মন কাড়া তীব্র ঝাঁঝে, কলা পাতা পড়ে, মাটির গ্লাস, লেবু, নুন, লঙ্কা। কবেকার এক পেট খিদে আর চোখ ভরা স্বপ্ন নিয়ে হারিয়ে যাওয়া ছেলে মেয়েদের হয়ে এখনকার প্রজন্ম ভাত খায় ইন্দুবালার হোটেলে। ইন্দুবালা আজও বিশ্বাস করেন অতিথির কোনো ধর্ম হয় না, বর্ণ হয় না, জাত গোত্র কিচ্ছু না, অতিথি হয় ঈশ্বর। কোনো এক বর্ষার সকালে জন্ম হয়েছিল ইন্দুবালার। কোনো এক মাঘের কুয়াশা ভরা ধান ক্ষেতের আল দিয়ে হেঁটে বাবার হাত ধরে স্কুলে ভর্তি হয়েছিলেন। শুধু এইটুকুই মনে আছে, ফুল ফুল ছাপ একটা ফ্রক পরেছিলেন, গায়ে ছিল মায়ের বোনা সোয়েটার, মাথায় উলের টুপি। ঠাম্মার কাছে শোনা রূপকথার রানী বলে মনে হচ্ছিল সেদিন নিজেকে। ঠাকুরদার টোলটাও তখন চলছে টিম টিম করে। সেই টোলে বর্ণপরিচয়, ধারাপাত এইসব টুকটাক শিখতে শুরু করেছিলেন, কিন্তু বেশি দিন সেখানে পড়া হলো না। আমের গাছে মুকুল ভরিয়ে, সরস্বতী পুজোর হাতে খড়ি দিয়ে দাদুর বড্ড তাড়াতাড়ি ছিল হয়তো এক্কেবারে চলে যাওয়ার। শিশিরে ভিজেছিল টোলের রাস্তাটা। সেদিন আর কেউ দাওয়া ঝাড় দেয়নি, উঠোন ল্যাপেনি।
পাশের মুকুল ভর্তি বুড়ো আম গাছটা কাটা হয়েছিল সৎকারের জন্য। ঠিক এরপরেই দুটো গাঁ পেরিয়ে পড়তে গিয়েছিলেন ছোট্ট ইন্দুবালা। পড়াশোনায় তার বেজায় মন ছিল। দাদু স্বপ্ন দেখিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ওইটুকুনি মেয়ে অত কিছু বুঝত না, শুধু অনেক দূরে যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে থাকত। এক্কা দোক্কা লুকোচুরি খেলনাবাটির বয়স পার করে ইন্দুবালা প্রবেশ করলেন একেবারে হাই স্কুলে। সেখানে মেয়ে বলতে হাতে গোনা ওই কজন। মাঝের পাড়া, পুবের গাঁ আর কোলাপোতা মিলিয়ে মেয়ের সংখ্যা তেমন একটা ছিল না। থাকবেই বা কী করে? সবাইকে স্কুলে যাওয়ার অনুমতি দিত না বাড়ির লোকজন। ছেলের পালের মধ্যে মেয়ে বসুক শুনেই হাত পা ঠান্ডা হয়ে আসতো অনেকের বাড়ির লোকের। ইন্দুবালার মার পছন্দ ছিল না স্কুলটা কোনো দিনই। বাড়িতেই তো পড়াশোনা করা যায়। অনেকবার সে কথা বলেছেন স্বামী ব্রজমোহনকে। কিন্তু যার বাবার টোল ছিল, যে নিজে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এককালে পড়াশোনা করেছে, কিন্তু ভাগ্যের ফেরে মাঝপথে ছেড়ে দিয়ে এসেছে, সংসারে হাত লাগিয়েছে, সে তার মেয়েকে পড়াবে না তা হতে পারে? মায়ের খানিকটা চিলচিৎকারেই হোক আর চারপাশের পরিস্থিতি দ্রুত পাল্টে যাওয়ার কারণেই হোক, কোনো এক সূত্র ধরে বাবা চিঠি লিখেছিলেন তার বনগ্রামের এক বন্ধুকে। মেয়ের বিবাহ তাড়াতাড়ি সম্পন্ন করতে চাই, ভালো পাত্র থাকলে জানিও। সেখান থেকে উত্তর পেতে দেরি হয়নি। ছেলে একেবারে মাস্টার, নিজেদের দোতলা বাড়ি, বনেদি বংশ, বন্ধুর বিশেষ পরিচিত, শুধু একটু খুঁত আছে। খুঁত? ঠাম্মা সেদিন বাড়িতে তালের ভাপা পিঠে করছিলেন। অষ্টম প্রহরের জন্য বাড়িতে ছিল নিরামিষ রান্না। হাঁড়িতে সেদিন বসিয়েছিল আতপ চালের খিচুড়ি। আলুগুলো ডুমো ডুমো করে কাটা ছিল। বাগান থেকে ইন্দুবালা তুলে এনেছিলেন অসময়ের কাঁচা টমেটো। নামানোর আগে ঠাম্মা ছড়িয়ে দিয়েছিলেন হরিমতির দুধে তোলা বাড়ির ঘি। কলাপাতায় খেতে বসে দোজবরের শব্দটা জীবনে প্রথম শুনেছিলেন ইন্দুবালা। ছাদনাতলায় ছেলেকে দেখে ডাকাত মনে হয়েছিল। ইয়া গোঁফ, বাবরি চুল, চোখ লাল টকটকে, দাঁতগুলো খয়েরের ছোপে মলিন। ছেলে বরণ করে এসে এই প্রথম মা বাবার হাত ধরে জানতে চেয়েছিলেন, সব খবর নিয়ে দিচ্ছ তো মেয়েকে? মুখ দিয়ে যে গন্ধ বেরোয়, সবাই ফিসফিসাচ্ছে, বলছে মাতাল বর। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাসর ঘরে কড়ি খেলা শুরু হয়ে গেছে। একটু পরেই বউয়ের পাশে নতুন স্বামী ঘুমে ঢলে পড়লে ইন্দুবালা ভালো করে তাকিয়েছিল লোকটার মুখের দিকে। হাঁ করে ঘুমোচ্ছিলেন বাবু মাস্টার মানিক রতন মল্লিক। নাক ডাকাত চোটে বাইরে এসে বসেছিল ইন্দুবালা। সেই শেষবারের মতো জোনাকিগুলো যখন আলো জ্বালিয়ে তাকে ঘিরে ধরল, তিনি আর নিজেকে সামলাতে পারেননি, কেঁদে ফেলেছিলেন। একটা মেয়ে তার যাবতীয় শেষ স্বপ্নটুকু নিয়ে কাঁদছে। তার সাক্ষী কোনো কাছের মানুষ ছিল না সেদিন। কোনোদিনই অবশ্য থাকেনি ইন্দুবালার পাশে কেউ। কিন্তু জাম গাছটা ছিল, তুলসীতলা ছিল, পুকুর পাড়ের কাঁচা মিঠে আম গাছটা যেন ডালপালা নেড়ে বলেছিল, কাঁদিস না ইন্দুবালা, এটা তোর নিয়তি। মেয়ের হাত থেকে কনকাঞ্জলি নিয়ে মা আর ফিরে তাকাননি। এক রাতের মধ্যেই তিনি বুঝেছিলেন কার হাতে মেয়েকে তুলে দিলেন শেষ পর্যন্ত। নিজের স্বামীকে বেশি কিছু বলতে পারেননি, এমনকি দায় চাপাতেও না, কারণ তিনি জানতেন তার মেয়ে দিনে দিনে একটা আগুনের গোলা তৈরি হচ্ছে। ওই রূপ এই পাড়া গাঁয়ে খাল বিল পুকুরের পাশে শাপলা গন্ধরাজের মতো যত ফুটে বেরোবে, তত বাড়ির বিপত্তি বাড়বে। এমনিতেই রাত বিরেতে ঘুম ভেঙে যায় তার। এগিয়ে গিয়ে দেখেন দরজার হুড়কো ভালো করে দেয়া আছে কিনা। বাড়িতে আগুন রাখলে
তার সাথে যে পর্যাপ্ত জলও রাখতে হয় সেটা মনে করেই হাত পা সিঁধিয়ে যেত তার। পাশের গ্রাম থেকে মনিরুল মাঝে মাঝেই আসত ইন্দুবালার কাছে পড়া দেখতে। একেবারে পছন্দ হতো না তার। ইন্দুবালা সেটা বুঝতেন, কিন্তু মনিরুলকে খুব মিষ্টি লাগত। গুটিয়ামে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, চিনি মাখিয়ে খেলে যেমন, মনিরুল ঠিক তেমন। লজ্জায় মুখ লাল হয়ে যায় ইন্দুবালার। এসব কি ভাবছেন তিনি? তড়িঘড়ি বাইরে দাওয়ায় আসন পেতে কাঁসার গ্লাসে জল দিয়ে বসতে দিতেন মনিরুলকে। এই বাড়িতে ছোঁয়াছুঁইর বাদ বিচার তেমন না থাকলেও মনিরুলের জায়গা কোনো দিন বাড়ির অন্দরে হয়নি, হতোও না কোনো কালে। যদিও ধর্ম, জাত এইসব নিয়ে বড় একটা মাথা ঘামাতেন না দাদু, কিন্তু বাবা মা ছিলেন উল্টো পথের পথিক। ছুতমার্গের বাজবিচার যে কতদূর যেতে পারে তা দেখেছিলেন কলকাতায় এসে, শাশুড়ির সংসারে। তার জীবন থেকে সবাই চলে যাওয়ার পর ইন্দুবালা এইসব ইঁটো কাঠা পরিষ্কার করেছিলেন 2 হাত দিয়ে। তার কাছে মানুষ মানে ছিল জীব। তিনি পেট ভরে ভাত খাইয়ে জীবে প্রেম করতেন। মনিরুলে তখন সদ্য গো ফুটেছে, কেশব ঠাকুরের মতো বাঁশি বাজায়, চোখ গোল গোল করে বাতাবি লেবু গাছের তলায় চন্দ্রবোড়া বাসার গল্প করে। শুধু তাই নয়, সুর করে মাঝে মাঝে কবিতাও বলে। আজও এই গাঁও অঝরে চাহিয়া ওই গাঁওটির পানে, নীরবে বসিয়া কোন কথা যেন কহিতেছে কানে কানে। মধ্যে অতই শুনো মাঠখানি ফাটলে ফাটলে ফাটি, ফাগুনের রোদে শুকাইছে যেন কি ব্যথারে মুখ মাটি। নিঠুর চাষিরা বুক হতে তার ধানের বসনখানি, কোন সে বিরল পল্লীর ঘরে নিয়ে গেছে হায় টানি। নকশিকাঁথার মাঠে সাজু আর রূপাইয়ের করুণ পরিণতি বারবার যেন শুনতে চান ইন্দুবালা মনিরুলের কণ্ঠে। জসিমউদ্দিন তার যে বড় ভালো লাগা কবি, চোখ ভিজে আসে তার সাজু আর রূপাইয়ের দুঃখে, ঝিঝি ডেকে ওঠে। ঠাম্মা চুপ করে সলতে পাকান। ভাইগুলো কবিতা শুনতে শুনতে হাঁ করে বসে থাকে সবে সন্ধে নামা কোলাপোতার দাওয়ায়। দূরে আজানের শব্দ ভেসে আসে পাশের বাড়ির সন্ধ্যের শাঁখে। চেয়ে থাকেন ইন্দুবালা মনিরুলের দিকে। কবেকার মনিরুল তার সবটুকু ভালোবাসা দিয়ে সহজ সরল টানা টানা চোখে তাকায়, আর এদিকে 70 ছুঁই ইন্দুবালা যেন একটুও নড়তে পারেন না বিছানা থেকে, চুপ করে শুয়ে থাকেন। উনি জানেন এই ঘোরটুকু নিয়েই উনি এখনো বেঁচে আছেন। যেদিন এই ঘোর কেটে যাবে সেদিন তিনিও চিরকালের মতো ছেনুমিত্তির লেন ছেড়ে কোথায় কোন দূরের পথে পা বাড়াবেন। ধনঞ্জয় নিচ থেকে ডাকছে, তাকে বাজারে টাকা দিতে হবে, ফর্দ করতে হবে, কিন্তু আজ তার আর কিছুই শুনতে ইচ্ছা করছে না, কাজ করতে ইচ্ছা করছে না। বর্ষার বেলা গড়াচ্ছে, তিনি চুপটি করে শুয়ে আছেন। কারণ ওদিকে মা সেই সন্ধে হয়ে আসা ভালোবাসার পরিবেশে শুধু শুধু তাড়া লাগাচ্ছেন। মা বুঝতে পারছেন লক্ষণ ভালো না, আগুনের গোলা হয়ে উঠেছে মেয়ে। সবার চোখ তার দিকে, এমনকি এই এক রত্তি ছেলেটারও। শেষকালে কিনা মেয়ে বিধর্মী হবে, বাড়ি থেকে পালাবে, কিংবা পাশের গ্রামের স্বর্ণলতার মতো দেহটা ভেসে উঠবে পুকুরে। ছেলেটাকেও তো ছাড়েনি বাড়ির লোকেরা, ধান খেতে কুপিয়ে রেখে দিয়েছিল। উফ, ভাবতে পারেন না আর, মুখ দিয়ে বেরিয়েই যায়। এবার তুই উঠে পড় মনিরুল, অনেকটা পথ যাবি, মায়েরও তো চিন্তা হয় তাই না? কথাগুলো বলতে পেরে যেন শান্তি পান ইন্দুবালার মা। মনিরুল গুছিয়ে নেয় তার বই, ব্যাগ, হাতের বাঁশি। লণ্ঠন নিয়ে উঠোনটা পার করে দিয়ে আসেন ইন্দুবালা। দাঁড়িয়ে থাকেন বেড়ার দরজায়।
যতক্ষণ না মনিরুল সামনের আলটা পেরিয়ে অন্ধকারে মিশে যায়। মনে মনে ভালোবেসে ফেলেছিলেন কি মনিরুলকে ইন্দুবালা? বেসেছিলেনই হয়তো, বেসেছিলেনই তো। তা না হলে কি লুকিয়ে লুকিয়ে মনিরুলের জন্য নাড়ু নিয়ে যেত, মুড়ির মোয়া, আমসত্ত্ব, গপ গপ করে ছেলেটা খেত আর এক টানা গল্প করে যেত। কত যে গল্প ছিল মনিরুলের ওই ছেঁড়া কাপড়ের ব্যাগে ঠাউর করতে পারতেন না ইন্দুবালা। তাহলে কেন কোনো দিন মনিরুলকে নিজের ভালো লাগা, ভালোবাসার কথা বলতে পারেননি? ভয় করেছিল তার, নাকি বড় অভিমান করেছিলেন মনিরুলের ওপরে? মা আসতে বারণ করলেই কেউ আর বাড়িতে আসবে না, স্কুলে কথা বলবে না, পড়াই ছেড়ে দেবে তার জন্য? এতটাও কেন ভালোবাসত মনিরুল তাকে, যে ভালোবাসার দাম দিতে গিয়ে হারিয়ে যেতে হয়েছিল? অনেক দিন পরে ইন্দুবালা ভাতের হোটেলের সামনে যে ছেলেটা চশমা পরে দাঁড়িয়েছিল, সে তখন আত্মগোপন করে আছে কলকাতায়। স্বাধীন রাষ্ট্র গড়ার লক্ষ্যে একটা বড় দায়িত্ব নিয়ে এসেছে সে। বালিগঞ্জের কোথাও ওরা একটা রেডিও স্টেশন খুলছে, স্বাধীন বাংলাদেশের বেতার। অনেকদিন পর রেডিওতে বাঁশির সুর শুনে চিনতে পেরেছিল ইন্দুবালা। মনিরুলকে ভোলা যায় না, মনিরুল ভুলেও যায়নি। কিন্তু মনিরুল তো সত্যি হারিয়ে গিয়েছিল একদিন চিরকালের মতো। সে তো একটা ভুবন কাঁপানো গল্প, সেদিকে এখন প্রবেশ করলে ইন্দুবালার প্রথম জীবন অধরা থেকে যাবে। সংসারটা যে আর করা হয়ে উঠবে না। সেই যে এক ভরা বর্ষার বিয়ে হয়ে ছেনমিত্তির লেনের স্যাঁতস্যাঁচে বাড়িটায় ঢুকলেন, তারপর তো আর কোথাও যাওয়া হয়নি তার, একটি বারের জন্যও না। বাপের বাড়ি যাওয়া কঠিন ছিল, খরচ ছিল, ভিসার ব্যাপার ছিল। এক এক করে সব গয়না বিক্রি করে সংসার চালাতে গিয়ে নিজের দেহকে খালি করে ফেলেছিল ইন্দুবালা। মায়ের সামনে দাঁড়ালে তক্ষুনি বুঝে যাবে যে তার বিয়ের পর একমাত্র গঙ্গা স্নান ছাড়া আর কোথাও যাননি ইন্দুবালা। সেই যে এসে মল্লিকবালি রান্নাঘরে ঢুকেছিলেন, আজও আছেন, কিন্তু তার জন্য কোনো খেদ নেই, ভালোই আছেন। বিয়ের পর নতুন বউকে স্বামীর বাড়িতে এসে প্রথম দিনই দেখতে হয় রান্নাঘর ভরা আছে তোলা তোলা খাবারে। ডেকচি ভরা ডাল, কড়া ভরা মাছ, হাঁড়ি ভরা ভাত, দই মিষ্টি, পেতলের পাত্র থেকে উতলে ওঠা দুধ, চারিদিকে ভরা ভরা সব কিছু। ভরা দেখলেই তবেই না গৃহস্থের সংসার ভরে উঠবে। কোলে কাঁখে মা ষষ্ঠী কৃপা করবেন বছরের পর বছর। শ্বশুরবাড়িতে প্রথমে রান্নাঘরে গিয়েই হ্যাংলার মতো চোখ বড় বড় করে সব কিছু দেখো না, পাখি পড়ানোর মতো শিখিয়ে দিয়েছিল মা। যা লোভী মেয়ে একটা, হয়তো দেখা গেল রান্নাঘরে ঢুকেই শুক্তোর পাত্র নিয়ে বসে গেল, 5 ভাজা থেকে নারকেলগুলো তুলে তুলে খেতে শুরু করল। আনারসের চাটনি আর কারোর জন্য একটু করে রইল না। তখন কি বেইজ্জতিটাই না হবে কুসুম বাড়িতে। ছোট ভাই পাশ থেকে বললে, আর রসগোল্লা মা, কলকাতার ইয়া বড় বড়, সেইগুলো দিদিভাই খাবে না? কিরে, খাবি না? বিরক্ত হয়ে উঠে গিয়েছিলেন ইন্দুবালা। বয়ে গেছে তার একটা অপরিচিত বাড়িতে গিয়ে শুক্তোর হাঁড়ি নিয়ে বসতে, নারকেল ভাজা খেতে। কত যে আনারসের চাটনি করো, ওই তো গাছেই পড়ছে ফলগুলো, বয়ে গেছে বয়ে গেছে বয়ে গেছে। খাবেন না ইন্দুবালা কিছু, সামনে এসে বাবা বাছা করলেও না। তখন অবশ্য বুঝতে পারেননি এত সব কিছু ইন্দুবালার কপালে জুটবে না কোনো দিন। প্রথম বউ মারা যাবার 6 মাসের মধ্যে বিয়ে হচ্ছে বলে সব কিছু লুকিয়ে রেখেছিল শ্বশুরবাড়ি, এমনকি বিয়েটাও। হঠাৎ হয়ে গেলে যেমনটা হয় ঠিক তেমনটা। অথচ এইভাবে কোলাপোতায় বিয়ে হয়নি ইন্দুবালার। রীতিমতো জাঁক করে 3 গ্রামের মানুষ খাইয়ে নিজের মেয়েকে বিয়ে দিয়েছিলেন ব্রজমোহন। ঠাম্মা সন্দেহ প্রকাশ করেছিলেন,
বরযাত্রী বলতে বরের সাথে মোট 4টে মানুষ এসেছে, পুরোহিত, নাপিত আর বরের 2 বন্ধু, ব্যাস। বাবা বলেছিল, বুঝতে পারছো না কেন মা, ভিসার খরচ নেই, ওদিকে তো ওদের অনুষ্ঠান আছে কি না। কিন্তু এদিকে সত্যিই কোনো অনুষ্ঠান ছিল না, কোনো লোকজন আসেনি, সানাই বাজেনি। একটা ন্যাড়া বাড়ি দেখে বাবা শুধু চোখ উজিয়ে জল এসেছিল। ইন্দুবালার ভাইয়ের হাত ধরে তক্ষুনি চলে গিয়েছিলেন, মেয়ের মুখের দিকেও তাকাতে পারেননি। হয়তো বুঝতে পেরেছিলেন কি মারাত্মক ভুলটা সত্যি তিনি করে ফেলেছেন। ইন্দুবালারও তখন ইচ্ছা করছিল ছুটে চলে যায় বাবা ভাইয়ের সাথে, যেতে পারেননি। তারও অনেক দিন পরে একবার ভাই এসেছিল, তখন কলেজে পড়ছে সে, এমনি আসেনি, সঙ্গে করে নিয়ে এসেছিল বাবার মৃত্যুর সংবাদ। সেবারেও যেতে পারেননি ইন্দুবালা, শাশুড়ি যে খুব অসুস্থ তখন। তারপর আর একবারের জন্য ভাইকে দেখেননি ইন্দুবালা। ভাই শহীদ হয়েছিল 71-এর যুদ্ধে। ভাই ছিল মুক্তিযোদ্ধা। দরজা থেকে বিদায় দিয়ে এসেছিলেন মা ঠাম্মাকে, বাবাকে বিদায় দিয়েছিলেন শ্বশুরবাড়ির দরজায়। ভাই এসে দিদিকে দেখে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সেও জানে কোথায় নিয়ে যাবে দিদিকে, আর কিভাবে। ততদিনে যুদ্ধের দামামা বেজে গেছে, একের পর এক গ্রাম চলছে। সবাইকে হারিয়ে ইন্দুবালা তখন একা, তার কোলাপোতার ভিটে বাড়ির মতো, ইন্দুবালা ভাতের হোটেলের মতো, বাগানের পেছনে ঠায় দাঁড়িয়ে থাকা নারকেল গাছটার মতো। এখনও এইসব এতটুকু ভাবলে চিকচিক করে ইন্দুবালার চোখ। মনে হয় প্রেশারের ওষুধ খেতে বুঝি ভুলে গেছেন। বেতের ছোট্ট ঝাঁপি খোলেন, ওষুধ খান। ওপরে জানলা দিয়ে সকালের বাগানটাকে এই ছেনুমিত্তির লেনেও স্বপ্নের মতো মনে হয়। রান্নাঘর ভরা খাবার শাশুড়ি দেখাতে পারেননি ঠিকই, কিন্তু তার দূরদৃষ্টি ছিল প্রখর। বুড়ি হাত ধরে নিয়ে এসেছিলেন নতুন বউকে বাড়ির পেছনের বাগানটায়। বলেছিলেন, চোখ ভরে দেখ বউ, কেমন উপছাপা হয়ে আছে আমার সংসার। বেধবা মানুষ আমি, শুভ কাজের ভাতের হাঁড়ি চাপানোর নিয়ম নেই আমার। নিজের সংসারে অমঙ্গল করতেও চাইনে। বাগান থেকে নিজের ইচ্ছে মতো যেটা মনে হয় সেটা তুলে আনগে। নিজের বউ ভাতের রান্নাটা যে আজ তোকেই করতে হবে। কেমন যেন চমকে ওঠেন ইন্দুবালা। এর আগে কোলাপোতায় রান্না করেননি এমনটা নয়, জোর করে ঠাম্মা রান্না করা তো নিজের কাছে নিয়ে বসে, কখনো সকলে নিজেরও ইচ্ছাও করত। ভাইদের বলতেন, যা তো কলাপাতা কেটে নিয়ে আয়, আজ ফিস্টি হবে। ভাইরাও আরও কয়েকজন জুটিয়ে এক গাদা শুকনো খেজুরের পাতা টানতে টানতে নিয়ে চলে আসত। খেজুরের শুকনো পাতার আঁচেই ইন্দুবালা খুদ জাল দিতেন। ছোট ছোট আলু কেটে নতুন ওঠা পেঁয়াজ কুচো করে লঙ্কা চিরে লাল করে ভাজতেন। সবাই মিলে উঠোনে বসে যেন অমৃত খাচ্ছেন বলে মনে হতো। কিন্তু তাই বলে শ্বশুর বাড়িতে ঢুকতে না ঢুকতেই তাকে রান্না করতে হবে, এমনকি নিজের বউ ভাতের রান্নাটাও। এই যে বাবা বলেছিলে ছেলে নাকি মাস্টার, শিক্ষা দীক্ষা আছে, দোতলা পাকা বাড়ি, জমিদারের বংশ, রাজ্যের চাকর ঝি, আমাদের ইন্দু খাটের ওপর পা তুলে বসে খাবে। খুব একটা বেশি দিন লাগেনি নিজের শ্বশুরবাড়ির স্বরূপ চিনতে ইন্দুবালার। যে স্বামীকে মাস্টার বলে পরিচয় করানো হয়েছিল মেয়ের বাড়িতে সম্বন্ধ পাতানোর সময়, তিনি মাস্টার ছিলেন বটে, তবে তাস, পাশা, জুয়ার। চিতপুর পাড়াতেও বেশ যাতায়াত ছিল তার। রথের পরে পরেই আর ঘরে মন টিকতে চাইত না। মুখে বলতেন পালাকার, কিন্তু আদপেই তার ধারে কাছে কোনো কলম কোনোদিন দেখেনি ইন্দুবালা, এমনকি এক ছত্র লিখতেও। কাজেই
স্বামী মানিকরতন মল্লিক যাই বলতেন তাই যে ইন্দুবালা বিশ্বাস করে যেতেন তেমনটা নয়। কিছু বিদ্যে তার পেটেও ছিল। শুধু প্রথম যেদিন তার সামনে কাবুলিওয়ালা মানিকরতনকে পিটল সেদিন সব কিছু আরও পরিষ্কার হলো। হেন নেশা ছিল না যা তার স্বামী করতেন না। এপাড়া বেপাড়ায় তার ভালোবাসার মানুষের অভাব ছিল না। শুধু তারা ভালোবাসত টাকার বিনিময়, আর টাকা যেত ইন্দুবালার গয়না বিক্রি করে। কাবলিওয়ালা যখন বাড়ির সামনে অমন বড় মানুষটাকে বেধড়ক জুতো খুলে মারছে, কেউ এগিয়ে যায়নি। অন্য শরিকরা মুখ চাপা দিয়ে হাসাহাসি করছিল। শাশুড়ি গিয়েছিলেন গঙ্গা স্নানে। ইন্দুবালা কি করবেন বুঝতে না পেরে মাথায় ঘোমটা নেড়ে শটান রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। কি মনে হয়েছিল কাবলিওয়ালাটার কে জানে। মানিকরতনকে ফেলে রেখে 2 দিনের নোটিশ দিয়ে চলে গিয়েছিল সে। যাবার আগে বলে গিয়েছিল, এমন ছেঁচড়া আদমির সাথে আছিস কি করে মা তুই? সেই দিনই মানিকরতনের অন্য নামটাও জেনে যান ইন্দুবালা। সবাই তাকে অলক্ষ্যে ছেঁচড়া বলে ডাকে। দৈব্যের কি পরিহাস! বিয়ের পরে প্রথম দিন শ্বশুরবাড়ির ছোট্ট বাগানে শাশুড়ি যখন ইন্দুবালাকে দাঁড় করিয়ে দিয়ে চলে গেলেন, তখন ইন্দুবালা দেখেছিলেন মাচার ওপরে পুঁইশাকে নতুন পাতা ওঠা ডগা। মাথা উঁচু করে যেন আকাশ দেখতে চায় তারা। ঝুড়ি ভরে পুঁইশাক তুলে নিয়ে এসেছিলেন মনের আনন্দে, কারণ তিনি জানতেন বাবা মেয়েকে দিয়ে যাওয়ার সময় মিষ্টি, কাপড় আরও অনেক কিছুর সাথে দিয়ে গেছেন 2 বড় ইলিশ। ইলিশের মাথা আর পুঁইশাক দিয়ে জবরদস্ত ছেঁচড়া রান্না করেছিলেন সেদিন ইন্দুবালা। অত বড় ডাকাতে চেহারার স্বামী আতকড়া ছেঁচড়া নিজে একাই সাবড়ে দিয়েছিলেন। প্রথম রাত্রে তাই সোহাগ উঠেছিল তার দিক থেকে মাত্রা ছাড়া। ইন্দুবালা এত সবের জন্য প্রস্তুত ছিলেন না। যখন ঘাড়ের ওপর সেই দশাসই চেহারা চেপে বসে একটু করে কৌমার্য শুষে নিচ্ছিল, তখন একবারের জন্য মনিরুলকে মনে পড়েনি তার। ব্যথায় চোখ বন্ধ করলে উঠোনের জোনাকিগুলোকে দেখতে পেয়েছিলেন স্পষ্ট। পুকুর পাড়ের কাঁচা মিটের আম ডালপালা নেড়ে ফিসফিস করে বলেছিল, নিয়তি ইন্দুবালা, নিয়তি। সামনের ভট্টাচ বাড়ির থেকে গিন্নি তার নাতনি রাকাকে পাঠিয়েছে। সে নাকি এবার সায়েন্সে কি না কী সব নিয়ে পড়ছে, কলেজে ভর্তি হয়েছে। একটা সুন্দর দেখতে ট্যাব তার হাতে। ইন্দুবালা আঁচলের চশমা মোছেন, এগিয়ে আসেন রাকার দিকে। একেবারে মায়ের মুখ বসানো। থুতনি ধরে চুমু খান। ভালোই হয়েছে, ভাগ্যি শান্টুর মতো হোসনি। যা দস্যু ছিল ছেলেটা। মেয়েরা মায়ের মুখ পেলে জীবনে শান্তি পায়, জানিস কি সেটা? রাকা মাথা নাড়ে। এইসব কিছুই সে জানে না। জামশেদপুরে থাকত। বাবা কলকাতার কলেজে ভর্তি করে দিয়ে বলল, এখানেই পড়াশোনা করো, পড়াও হবে আর দাদু ঠাম্মাকে দেখাও। হাসেন ইন্দুবালা। তা ভালো, তোরা ছাড়া আর ওদের কেই বা আছে বল? তা সায়েন্স নিয়ে পড়ছিস? অত বড় কলেজ, আমি তোকে কি পড়াবো? বল্টু মন্টুকেই আমি পড়াতে পারিনি কোনো দিন। সব লোক রাখতে হয়েছিল। ইরা তো দাদাদের কাছেই পড়েছে। আমি কি শেখাবো বলতো তোকে? আমতা আমতা করে বলেন ইন্দুবালা। এমনিতেই গাটা ম্যাজম্যাজ করছিল বলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আচারের বয়ামগুলো জানলার রোদে রাখেন। মাথার উপর কাপড়ের সাদা ঢাকাগুলোকে পাল্টান। ধনঞ্জয়কে উনুন ধরাতে বলেন। রাকা পেছনে ঘুরঘুর করে। ভালো লাগে ইন্দুবালার। নিজের নাতনিগুলোর থেকেও কত ছোট। বাড়িতে এমন কেউ না থাকলে চলে?
কেমন যেন ছেলেগুলোর কথা মনে পড়ে যায়, মেয়েটার কথাও। নাতি নাতনি নাতবউ ভরা সংসার তার। কি এমন ক্ষতি হতো এই বাড়িটায় সবাই মিলে একসাথে থাকলে? ঠিক আছে, না থেকেছে ভালোই হয়েছে বাবা। তারপর তো সেই কাটাকাটি লাঠালাঠি, কম ঝক্কি পোহাতে হয়েছে এই বাড়ির ভাগ বাটোয়ারা নিয়ে। ভাগ্যে শুনি বেঁচে থাকতে থাকতে ব্যাপারটা সেরে গিয়েছিলেন, না হলে 3 ছেলে মেয়ে নিয়ে গঙ্গায় ডুব দিতে হতো। ভালোবাসতেন কি বাবু মাস্টার মানিকরতন মল্লিক ইন্দুবালাকে? জিজ্ঞাসা করেননি কোনোদিন ইন্দুবালা। স্বামীর সাথে কথা হতো কতটুকু? শুধু শেষ কয়েকদিন বিছানার সাথে যখন মিশে গিয়েছিলেন নিজের মায়ের মতো, পেটটা ফুলে উঠেছিল বেঢপ। ডাক্তার বলেছিল জল জমেছে পেটে, অথচ মধ্যরাতে যখন জল খেতে চেয়েছিলেন ইন্দুবালা জল গড়িয়ে দিতে এসে দেখেছিলেন সব শেষ। বাচ্চাগুলোর তখন বোঝারও বয়স হয়নি কি ক্ষতি হলো তাদের জীবনে, নাকি এই নরক থেকে চিরকালের মুক্তি লাভ। ইন্দুবালার রোয়াকে নেমে রান্নার বাসনগুলোকে ভালো করে জল ঝরাতে দেন। রাকা অবাক হয়ে জানতে চায়, এই এত বাসন ইউজ হয় তোমার হোটেলে দিদা? ইন্দুবালা হাসেন। কি আর উত্তর দেবেন ওইটুকু মেয়েকে? দোতলার ঘরে বড় কাঠের সিন্দুকটা দেখালে তো অক্কা পাবে। সব নিজের টাকায় বানানো। 1000 লোককে এখনও একবেলায় খাওয়াতে পারেন ইন্দুবালা। রান্নাঘরে ঢুকে উনুনের আঁচ দেখেন। রাকা যাই দেখছে তাতেই অবাক হয়ে যাচ্ছে। ও মাই গড, কয়লার উনুন! গ্যাস থাকতে এখনও তুমি এভাবে রান্না করো দিদা? আমার কলেজে বললে সবাই এক্ষুনি ছুটে আসবে দেখতে, ইভেন আমাদের ম্যামও। ঘুরে তাকান ইন্দুবালা। এই তো বললি কি সব সায়েন্স নিয়ে পড়ছিস, তাতে উনুন দিয়ে কি হবে রে? আর তোর কলেজের লোকজনই বা দেখতে আসবে কেন? রাকা হেসে ফেললে। তুমিও দিদা, পড়ছি তো হোম সায়েন্স নিয়ে, কুকিং আমার স্পেশাল পেপার, একেবারে 100 মার্কস উইথ প্র্যাকটিক্যাল, তাই না তোমার কাছে এসেছি। ইন্দুবালা এতক্ষণে যেন ব্যাপারটা ঠাউর করতে পারেন। রান্না নিয়ে পড়ছিস নাকি তুই? সেটা আগে বলবি তো বোকা মেয়ে। সায়েন্স টাইন্স শুনে তো আমার হাত পা ঠান্ডা। ভরচাজগিনি চালাক চতুর, ঠিক বুঝেই নাতনিকে পাঠিয়েছে ইন্দুবালার কাছে। বইপত্তরে আর তোদের ওই কম্পিউটারের থেকে বেশি জানে বুড়ি, শিখে নিতে পারলে তোকে আর ঠকায় কে? ইন্দুবালা ভাতের হোটেলের প্রথম আঁচ গনগনে হয়ে যায়। আগুনের পাশে পেতলের থালায় সিধে রাখেন আতপ চাল, একটা গোটা পান, একটা কাঁঠালি কলা, একটা আস্ত সুপারি, কোনোদিন মিষ্টি জোটে তো ভালো, না হলে বাতাসা। এতে অগ্নিদেব খুশি হয়। গৃহস্থ বাড়িতে অনুষ্ঠানে হাঁড়ি চাপানোর আগে রান্নার ঠাকুররা এইসব চিনতে নিত, এখনও হয়তো নেয়। কিন্তু ইন্দুবালা এই আচার মেনে চলেন প্রতিদিন। মানুষের মুখের অন্ন বিক্রি করেন, যা তা কথা নয়। সামর্থ্য যদি থাকতো সবাইকে বিনা পয়সায় খাওয়াতেন ইন্দুবালা। তেমন খদ্দের যে নেই তা নয়, সেই লিস্টের খাতা না হয় অন্য কোনো দিন খোলা যাবে। ইন্দুবালার ঠাম্মা উনুনের প্রথম আঁচে কয়লার উপর ছড়িয়ে দিতেন অল্প করে চিনি। এতে আঁশটাও ভালো হয় আর অগ্নিদেবকেও তুষ্ট করা হয়। ইন্দুবালা উনুনের পাশে ধূপ জ্বেলে দেন, উনুনের ওপর মুঠো করে ছড়িয়ে দেন চিনি। আঁচের ওপর ধক করে জ্বলে ওঠে আগুন। হাত জোর করে প্রণাম করেন। সবার পাতে অন্ন যুগীয় ঠাকুর। রাকা ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখে। এসব তাদের কলেজে শেখায়নি কোনো দিন। তাদের তো সব মডিউলার কিচেন, আধুনিক ইকুইপমেন্ট। জল গরম করতে হলে জাস্ট টাইমার দিয়ে দাও। ইন্দুবালা বড় হাঁড়িতে জল বসান, দুমুখো উনুনে একটাতে বসান লোহার কড়াই। গরম হয়ে গেলে মুগের ডাল ভাজতে থাকেন।
কেমন করে ডাল আন্দাজ করতে হয়, কেমন করে জল, মাথা গুনে ভাতের চালের পরিমাপ ইন্দুবালা শেখান রাকাকে। মনে মনে ভাবেন এইভাবেই একদিন তার ঠাম্মা তাকে তো রান্না শেখাতো। শুধু কত রকমের ফোড়ন হতো সেগুলো সব মনে রেখে দিতেন। এখন রাকা সেগুলো তার ট্যাবে লিখে রাখে চটপট, ছবি তোলে, ভিডিও করে। বাইরে গাড়ি এসে থামে, কেউ মা বলে ডাকে। ইন্দুবালা ঘুরে তাকান, বড় ছেলে মেজ ছেলে তাদের বউদের নিয়ে এসেছে। যাক, বাবার মারা যাওয়ার দিনটা তাহলে মনে আছে, যদিও মনে থাকার কথা নয়। ইন্দুবালা মনে করিয়ে রাখতেন সেই ছোট্টবেলা থেকে, রক্তকে অস্বীকার করা মানে নিজেকে অস্বীকার করা। ছেলেরা এসেছে অবশ্য তারিখটাকে লক্ষ্য করেই, বাবাকে তো তাদের মনেই নেই, কিন্তু বিশেষ দিনটা মনে আছে। এই দিনেই মা যে ছ্যাঁচড়াটা রান্না করে তা সারা বছর মুখে লেগে থাকে। বিয়ের পরে সবুজ রঙের একটা ট্রেনে করে ইন্দুবালা যখন শিয়ালদহ স্টেশনে নেমেছিলেন, তখন তার কাছে ইন্ডিয়া দেশটা নতুন। খুলনার কলাপোতা গ্রামে বাড়ির উঠোনে নিভু নিভু আঁচের সামনে ঠাম্মা বাবার কাছে শোনা গল্পের সাথে তার ঢের অমিল। এত বড় স্টেশন আগে কোনো দিন দেখেনি ইন্দুবালা, দেখবেনটাই বা কী করে। এই যে প্রথম তিনি ট্রেনে উঠলেন, নামলেনও, মাথার উপর রাজপ্রাসাদের মতো ছাদ দেখলেন, এত বড় বাড়ি দেখলেন, এত লোক, সবাই যেন মাথা নিচু করে সামনের দিকে ছুটছে। কেউ কারোর সাথে দুদণ্ড দাঁড়িয়ে একটুও কথা বলছে না, কুশল বিনিময় করছে না, যে যার খেয়ালে আছে। একটু অসতর্ক হলে, চলাফেরার একটু এদিক ওদিক হলে সবাই বুঝি সবার গায়ে হুড়মুড়িয়ে পড়বে। তখন ইন্দুবালার জিনিসপত্রের কি হবে? নেই নেই করে সঙ্গের জিনিস তো কম নয়। মা বারবার করে বলে দিয়েছিল, চোখ ছাড়া করবি না ইন্দু। ঠাম্মা বলে দিয়েছিল, আগলে রাখবি সব কিছু। যদিও অদৃষ্ট বড় নির্মম খেলা খেলেছিল ইন্দুবালার জীবন নিয়ে, কোনো কিছুই তিনি আগলে রাখতে পারেননি এই ভাতের হোটেলটা ছাড়া। তবু সব কিছুর ওপর বড় মায়া তার। ঘরের কোণে দাঁড় করিয়ে রাখা ক্ষয়ে যাওয়া নারকেলের ঝাঁটা থেকে পোড়া দেশলাইয়ের কাঠি, কিছুতেই মন চায় না কোনো কিছু ফেলতে। সব কিছু বুড়ি জমিয়ে জমিয়ে রাখেন নিজের করে, তার উপচে পড়া স্মৃতির মতোই। মাঝে মাঝে এইসব নিয়ে যে গোল বাঁধে না তেমনটা নয়, বেশ ভালোই চিৎকার চেঁচামেচি হয়। ধনঞ্জয় তখন লোক নিয়ে সে রেগেমেগে কিলো হিসেবে বিক্রি করে সব কিছু। বুড়ি ঘুরঘুর করে চারপাশ, ওরে মূর্খ, তুই কি করে জানবি? ঠাম্মা বলতো বাড়ির আগাছাটাও দরকারি, না হলে হরিমতি কি খাবে, আর দুধই বা দেবে কেন? ধনঞ্জয় কাইমাই করে ওঠে, বারবার তোমার খুলনার কলাপোতার গল্প শুনিও না তো মা। এখানে তোমার কোথায় হরিমতি? পোড়া দেশলাইয়ের কাঠি তোমার কাছে আগাছা? এই তো এত ঘিয়ে খালি শিশি, রং চটে যাওয়া টিনের তোরঙ্গ। টান মেরে উঠোনে ফেলেছিল ধনঞ্জয়। কেমন যেন আর্তনাদ করে উঠেছিল সে কতদিন আগের ফুলছাপ বাক্সটা। ডালাটা হাঁ করে খুলে পড়েছিল উঠানে, ঠিক মরে যাওয়া মানুষের মতো। তার মুখ দিয়ে কিলবিল করে বেরোচ্ছিল আরশোলা। তারাও যেন প্রজন্মের পর প্রজন্ম খুলনার কলাপোতার স্বপ্ন নিয়ে বংশবিস্তার করে চলেছে। এটা তুই কি করলি ধনঞ্জয়? এটা তোর কাছে পুরনো তোরঙ্গ মনে হলো? ইন্দুবালা এগিয়ে যাচ্ছিলেন একটু একটু করে। আমার বিয়ের সময় বাবা কিনেছিলেন ঢাকা থেকে, তারপর 3টে নদী পার করে নিয়ে গিয়েছিলেন খুলনা, সেখান থেকে এই কলকাতা। ধনঞ্জয় ক্ষয়ে যাওয়া নারকেলের ঝাঁটায় আরশোলা মারতে মারতে বলে, তাহলে বুঝে দেখো, ওর আর জীবন প্রদীপ থাকতে পারে? ছ্যাঁত করে বুকে বাজে যেন ধনঞ্জয়ের কথা। তরঙ্গের জীবন প্রদীপ নিভতে পারে, তাহলে ইন্দুবালার নয় কেন?
তারও তো কম পথ অতিক্রম করা হলো না। এখনও কোন মায়ায় আটকে আছেন তিনি। ঘাড় তুলে আকাশের দিকে তাকান ইন্দুবালা, এক টুকরো আকাশ দেখার জন্য। কিন্তু এখানে আকাশ কোথায়? ওই তো চারকোণে চৌকুপ্পি, তার উপরে বাড়ির পেছনের আম গাছটা ঝাঁকড়া হয়ে এসে পড়েছে খানিকটা ভেতরে। কাঁচা আমগুলো যেন পুরুষ্ট হয়েছে গ্রীষ্মের রোদের খরতাপে। মন খারাপটা যেন কোথাও ঝুপ করে গায়েব হয়ে যায় ইন্দুবালার। আম দেখার আনন্দে এগিয়ে যেতে গিয়ে পায়ে কিছু একটা ঠেকে নিচু হয়ে কুড়িয়ে নেন। সেই কবেকার প্রথম ট্রেন চড়ার টিকিট। বিলাতি আমরা খাবে গো নতুন বউ, বিলাতি আমরা। ফেরিওয়ালা হাঁক দিয়ে যায় কামরায়, মুখের সামনে এনে দেখায় আমড়াগুলো। ততক্ষণে ইন্দুবালার কপালে চন্দন ফিকে হয়ে গেছে, গলায় রজনীগন্ধার মালা বাসি, চোখের কাজল কিছুটা ধেবড়ে গেছে, বাকিটা রাখা আছে বিস্ময়ে মাখামাখি হয়ে। মাথা নাড়েন ইন্দুবালা, না তিনি খাবেন না। জানলার দিকে তাকিয়ে ভাবেন, এই ফল আবার কিনে খেতে হয় নাকি? তাদের গ্রামে ফেলা ছড়া যেত। কাঁচা কাঁচা ডেঁশো আমরা পেরে আনতো ভাই, মা চাটনি করত, নুন দিয়ে কুটি কুটি করে কেটে সবাই ঘুমিয়ে পড়লে ভাই বোনে খেত বোসদের পুকুর পাড়ে বসে। বৃষ্টির জল মেখে আমরা পাকত অম্বুবাচী পার করে। ঠামা সারাদিন উপোস করত, একবেলা ফলাহার, কখনো ভিজে ছাতু, কিংবা সারাদিন মিছরির জল। বাবা এনে দিতেন ছানা কলা, সেসব মুখে তুলতেন না তিনি, সব যেত নাতি নাতনিদের পেটে। অতবার চা খাওয়ার যার অভ্যেস ছিল, সেও ওই কটা দিন চা না খেয়ে দিব্যি কাটিয়ে দিত। ইন্দুবালা বিধবা হবার পর এত সব কিছু মানেননি, তার সম্ভাবনাও ছিল না, আর লক্ষ্মী থাকতে তা করতেও দিত না। মাস্টার রতনলাল মল্লিক তাকে অনেক ছোট বয়সে বিধবা করে কেটে পড়েছিলেন পরপারে, দায় ফুরিয়েছিল তার। বড় ছেলেটাও এত ছোট, তখন যে মালসার খাবার খাবে কি করে? নিজে হাতে স্বামীর মুখাগ্নি করেছিলেন ইন্দুবালা। শ্রাদ্ধ নিয়মভঙ্গের দিন লক্ষ্মীর এনে দেওয়া ট্যাংরা মাছ আর বাড়িতে দেওয়া বড়ি দিয়ে একটা তরিজুতে ঝোল রেঁধেছিলেন। অনেক দিন পর ছোট ছোট ট্যাংরার মাথাগুলো চুষে চিবিয়ে খাবার সময় মনে পড়েছিল ঠাম্মার কথা। অম্বুবাচীতে সারাদিন উপোস করে থাকার পর ছাতু খেতে খেতে তার যখন আর কিছু মুখে রুচত না, তখন খোসা ছাড়িয়ে পাকা আমরা মুখের কাছে ধরতেন ইন্দুবালা। ঠাম্মা চুষে চুষে সেই বুনো ফলের সব রসটুকু খেয়ে নিত। সারা ঘর মোমো করত পাকা আমড়ার গন্ধে। এইসব কথা কোনোদিন ইন্দুবালা কাউকে বলতে পারেননি, এমনকি ছেলে মেয়েদেরকেও না। নাতি নাতনি তো অনেক দূরের কথা। কিছু কিছু জানতো মাছলি লক্ষ্মী, কিন্তু সে তো আজ কোন সুদূরের অতিথি। সেদিনের সেই ট্রেনের কামরায় বিলেতি আমরাই শুধু উঠেছিল তাই নয়, চিরুনি, পাতাবাহার ফুল গাছ, সূচ, বশীকরণের ওষুধ, কৃষ্ণনগরের সরভাজা, শান্তিপুরের ভাজা মিষ্টি, সব কিছু। তার ভাই মাঝে মাঝে বায়না করে খাচ্ছিল, কিন্তু ইন্দুবালার নিজের খেতে ইচ্ছা করেনি কিচ্ছু। এমনকি জড়ির চুল বাঁধার ফিতে দেখেও কিনতে ইচ্ছা হয়নি। জানলার পাশ দিয়ে তখন বেরিয়ে যাচ্ছিল মাঠ ঘাট, নদী, নৌকা, গ্রাম, ইঞ্জিনের কয়লার কালো ধোঁয়া। চোখ বড় বড় করে দেখছিল তার বয়সী মেয়েরা কাজে যাচ্ছে, কলেজে যাচ্ছে। ইন্দুবালা কলেজে যেতে চেয়েছিল, পড়তে চেয়েছিলেন, কিন্তু কোথা থেকে যে কী হলো, মনিরুলের সজল কালো চোখ দুটো বাঁধা থাকলো তার অন্তরে। নকশি কাঁথার মাঠের সাজুর মতোই তাকে সব স্মৃতি উপড়ে নিয়ে চলে আসতে হলো এপারে। রূপাই থেকে গেল অনেক দিনের পুরনো অতীত হয়ে। ট্রেনটা জোরে ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে গেল কোনো একটা স্টেশনে। কান ফাটানো আওয়াজ শোনা গেল বন্দুকের।
ঝুপঝুপ করে ট্রেনের জানলা পড়তে শুরু করলো। একদল ছেলে মেয়েকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চালালো, কাঁদানে গ্যাস ছুড়ল। মাস্টার রতনলাল মল্লিকের ঘুম ভেঙে গেল। তিনিও বিরক্ত হয়ে ইন্দুবালার সামনে জানলা ফেলে দিলেন। গোটা কামরায় এক অসহ্য গুমট গরম, বাইরে চোখ জ্বালা করা ধোঁয়া। কানে এলো গর্জনের মতো স্লোগান, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112। আবার একটা কাঁদানে গ্যাসের সেল ফাটল। কামরার ভেতরের লোকগুলো কেমন যেন ভয় কুঁকড়ে গেছে। তারই মধ্যে কয়েকটা ছেলে মেয়েকে হুড়মুড়িয়ে ট্রেনের কামরায় উঠতে দেখল ইন্দুবালা। ঝাঁকুনি দিয়ে ট্রেনটা আবার চলতে শুরু করল। মাথা ফেটে যে ছেলেটার রক্ত পড়ছে সে চিৎকার করে বলল, ভয় পাবেন না বন্ধুরা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী দিনে একবেলা করে খাওয়ার পরামর্শ দিয়ে নিজেদের ক্যাবিনেটের মন্ত্রীদের পেট ভরাচ্ছেন, সেই শাসনের অবসান চাই আমরা। যে তীব্র খাদ্যাভাব দেখা গিয়েছে গোটা রাজ্য জুড়ে, সেটা আর যাই হোক এই সরকার সামলাতে অপারগ। তাও আমরা যারা দুবেলা দুমুঠো এখনও খেতে পাচ্ছি, রেশনে গিয়ে পচা চাল আর গম কিনতে পারছি, তারা যদি এইগুলো যারা একদম পারছে না তাদের সাহায্যে কিছু দান করেন, তাহলে লোকগুলো অন্তত না খেয়ে মরবে না। কমরেড, দয়া করে ভুলে যাবেন না, এখনও এই দেশে একবেলাও খাবার না জোটা লোকের সংখ্যাটা অনেক। ছেলেটা বলে চলেছিল, আর কয়েকটা ছেলে মেয়ে কৌটো নাড়িয়ে অনুদান চাইছিল। সবটাই ইন্দুবালার কাছে নতুন। একটা তারই বয়সী মেয়ে তার সামনে এসে যখন অনুদানে কৌটো ধরল, ইন্দুবালার খুব ইচ্ছা করল সেই কৌটোতে 2 আনা হলেও দিই, কিন্তু তার কাছে কোনো পয়সা ছিল না। গা ভর্তি ছিল সোনার গয়নায়। কৌটো ধরা মেয়েটা কেমন অবাক হয়ে তাকিয়েছিল ইন্দুবালার দিকে। তার বর মাস্টার রতনলাল মল্লিক খিঁচিয়ে উঠলে সরে গিয়েছিল মেয়েটা। খারাপ লেগেছিল ইন্দুবালার। মানুষগুলোর পেটের ভাতের জন্য ওরা রাস্তায় নেমেছে, ভিক্ষে করছে। তারা যদি দুবেলা ভরপেট খেতে পারে, তাহলে যে দোরগোড়ায় এসে অভুক্ত দাঁড়াচ্ছে সে পাবে না কেন? সেই ইন্দুবালা তখনও জানতেন না তিনি একটা ভাতের হোটেলের মালিক হবেন। দুবেলায় তার হোটেলে পাত পড়বে অসংখ্য মানুষের। সেই হোটেল থেকে পয়সা ছাড়াও খাবার বিলির বন্দোবস্ত থাকবে। সেটা 70-এর জ্বালাময়ী সময় হোক কিংবা তারও অনেক পরে মানুষগুলোর কাজ হারানোর সময়। সবাই জেনে গিয়েছিল এই একটা জায়গায় এমন এক অন্নপূর্ণা আছেন যার ভাতের হাঁড়ি কারোর জন্যই কোনোদিন খালি হয় না। নতুন কোণে ইন্দুবালার সঙ্গে মালপত্র হিসেবে ছিল বড় নকশা করা 2টি তোরঙ্গ, দানের বাসনের বড় ঘড়াটা। বাবার হাতে ছিল ওপারের বাজারে জোড়া ইলিশ, ভাইয়ের হাতে দইয়ের হাঁড়ি। বাবু মাস্টার রতনলাল মল্লিকের হাতে ছিল বিয়ের ছাতা, নিপাট ভাঁজ করা। কাঁধে ফেলা ছিল দানের শাল। হাতে চকচক করছিল আশীর্বাদে 2 ভরি সোনার আংটিটা। স্টেশনে ট্রেন থামলে বরের বাড়ি থেকে লোক আসা দস্তুর ছিল। নতুন কনেকে যেভাবে গল্প শুনিয়েছিল তার বাড়ির লোকেরা, সে আরও অনেক কিছু ভেবে রেখেছিল। ব্যান্ড পার্টি, রংমশাল, ফানুস, কিন্তু এইসবে ছিটে ফোঁটা ইন্দুবালার আশেপাশে কিছুই ছিল না। নতুন বউকে নিয়ে যাওয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে কাউকে আসতে দেখেননি তিনি। বাবা একটু কুণ্ঠা নিয়ে জানতে চেয়েছিলেন, বাবা রতন, তোমার বাড়ির থেকে। কথা শেষ করতে দেয়নি মাস্টার রতনলাল মল্লিক। তার সযত্নে লালিত বাবরি চুলের গোছা নেড়ে বলেছিল, তাই তো কি এখন যে কি করি। বউ ভাতে জোগাড় যত্নে লেগে গেছে কিনা লোকজন, পুরুষ বলতে তো বাড়িতে আমি একাই। বাবা বিচলিত হতে বারণ করেছিলেন জামাইকে। তিনি থাকতে চিন্তা তো কিছুই নেই, শুধু এত জিনিস বলে লোকজনের খোঁজ করা, তা 2টো কুলি নিলেই হয়ে যায় আর কি। বাবা 2টো কুলির মাথায় তুলে দিয়েছিলেন প্রায় সবটুকু, আর যেটুকু ছিল কুড়িয়ে বাড়িয়ে সবার হাতে হাতে ধরে গেল। কপোতাক্ষের গায়ের মেয়ে যখন ভাগীরথীর পাড়ে এসে প্রথম পা দিল, কেউ শাঁখ বাজালো না।
দুধে আলতা মিশিয়ে কেউ পা ছোঁয়াতেও বলল না। ঈশ্বর পাটনির মতো কেউ আদর করে পার করে দিল না শ্বশুরবাড়ির দৌড়টা। কিন্তু সে গল্প তো আমাদের জানা। যতই মাস্টার রতনলাল মল্লিক বলুন না কেন বৌভাতের আয়োজনে বাড়ির সবাই ব্যস্ত আছে, আমরা তো জানি ইন্দুবালার বৌভাতই হয়নি। কাকপক্ষীটিও টের পায়নি ইন্দুবালার শাশুড়ি এক বংশ ঘটির মাঝে একটা বাঙাল মেয়ে বউ করে নিয়ে আসছেন। বাড়ির সামনে থেকে বাবা আর ছোট ভাই চলে যাচ্ছে অপমানিত হয়ে। তাদের কেউ একটু জল খাওয়ার কথা পর্যন্ত বলছে না, যে বাবাকে আর কোনো দিন দেখতে পাবেন না ইন্দুবালা। ভাই গিয়ে যোগ দেবে তারও অনেক পরে ৭১-এর মুক্তিযুদ্ধে। এগুলো আমাদের গল্পের সুতো। ইন্দুবালার ভাষায় বলতে গেলে রোদে থোয়ানো কাসুন্দি, যত তাপ পাবে বৃষ্টি পাবে নিজের মৌতাতে মজতে থাকবে যতনে। কলকাতা শহর তখন বেশ সরগরম। মিছিলের পর মিছিল চলছে রাস্তা জুড়ে। মানুষের পাতে ভাত নেই, মনের সুখ নেই। খাবার নিয়ে যে আন্দোলন হতে পারে ইন্দুবালা জানতই না এই শহরে না এলে। স্টেশনের বাইরে থেকে অনেক দরদাম করে বাবা একটা ট্যাক্সি ভাড়া করেছিলেন। সেই ট্যাক্সির মধ্যে ইন্দুবালা, তার ভাই, বাবা আর মাস্টার রতনলাল মল্লিক ঠিক এঁটে গিয়েছিলেন। সঙ্গে ছিল সেই সব জিনিসগুলো যা আজ ধনঞ্জয় কুড়িয়ে বাড়িয়ে ফেলে দিতে চাইছে। ও কি জানে এগুলোর মাহাত্ম্য? গজগজ করতে করতে বুড়ি ভাঙা তোরঙ্গটার সামনে বসেন। ততক্ষণে ডালে ফোড়ন পড়েছে। ৯টা বাজতে চলল। কলেজের ছেলেগুলো খেতে আসবে। ইন্দুবালার কাজের তাড়া পড়ে যায়। ট্যাক্সির জানলার পাশ আর ট্রেনের জানলার ধার ঠিক এক জিনিস নয়। ট্রেনের জানলার পাশে কত গ্রাম, নদী, জলা, জঙ্গল, আর ট্যাক্সির পাশে শুধুই ধূসর শহর। খেতে না পাওয়া মানুষের ভিড়, খেতে না পাওয়া মানুষের মিছিল। তখনও প্রথম ট্রেনে ওঠার ঘোর কাটেনি ইন্দুবালার। অল্প অল্প মাথাটাও কি টলছিল ট্রেনের দুলুনির সাথে। তার রেশ রয়ে গিয়েছিল অনেক দিন। কলকাতায় এসেই মনিরুলকে লুকিয়ে চিঠি লিখেছিলেন ইন্দুবালা। জানিস মনিরুল, সে যে কি ভীষণ বস্তু তোকে না বলে বোঝাতে পারবো না। আমাদের সেই বাঁশ গাছে দোল খাওয়ার মতো। তুই নিশ্চয়ই এতদিনে ঢাকায় পড়তে চলে গিয়েছিস। অনেক কিছু দেখা হয়ে গেছে তোর, অনেক বন্ধু হয়েছে। আমার কথা মনে পড়ে আর? বোসদের পুকুর, খানার ধারের ল্যাংড়া, গাজনের মাঠ, কপোতাক্ষের ঘাট। আমি কিছু ভুলিনি মনিরুল। এখনও কি নানি সন্ধে হলে বিষাদ সিন্ধু পড়েন? তুইও কি এখনও আধার রাতে বাঁশি বাজাস? লণ্ঠনের আলোয় পড়িস নকশি কাঁথার মাঠ। ঢাকা থেকে তোর দেখা হলো আমাদের প্রিয় কবি জসীমউদ্দিনের সাথে। আমরা যেসব কথা, সব কিছু বড় জানতে ইচ্ছা করছে মনিরুল। আমি যে তোকে। এরপর আর লেখা এগোতে পারেননি ইন্দুবালা। তিনি মনিরুলকে কি ভালোবাসেন, পছন্দ করেন, একসাথে থাকতে চেয়েছিলেন? নিজের কাছে উত্তরগুলো স্পষ্ট নয়। যেমন ঠিক স্পষ্ট নয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আদৌ হয় কিনা, কিংবা ভালোবাসার অপর নাম শুধু শরীর কিনা। যে শরীরটাকে মাস্টার রতনলাল মল্লিক তার ৬ বছরের বিবাহিত জীবনে ৩-৩টে বাচ্চার মা বানানোর ফ্যাক্টরি করে দিয়ে হঠাৎ উবে যাবেন কর্পূরের মতো হাওয়ায়। শরীরে সেই না পাওয়া কিংবা প্রচণ্ড পাওয়া কষ্টগুলো নিয়ে ইন্দুবালাকে বেঁচে থাকতে হবে দিনের পর দিন। তাও মলিন হবে না স্মৃতিগুলো, মানুষগুলো। টকবক করে ভাত ফোটে, ডাল ফোটে, মাছের ঝোলে মাছগুলো যেন ফুটতে ফুটতে ফরফর করে নিজেদের মধ্যে কথা বলে। ৩-৩টে উনুন জেলে সেই স্মৃতি সম্ভাষণের আসন সাজান ইন্দুবালা। নতুন যে দেশটায়, শহরটায় তিনি এসে পড়লেন, এই দেশ নিয়ে, শহর নিয়ে এর আগে তিনি কম গল্প শোনেননি। বাবার বাবা মানে ইন্দুবালার দাদু একসময় নাকি কাজ করতেন কলকাতার বন্দরে।
সেখানে সাহেব শুভর খাতা লিখে তার দিন গুজরান হতো। বড় বড় জাহাজে করে কত শত জিনিস যে আসতো তার কোনো ইয়ত্তা ছিল না। মেম সাহেবের ছোট্ট চিরুনি থেকে বেলজিয়ামের কাঁচের আয়না। ইন্দুবালার গ্রামের বাড়িতে ঠাকুর দেবতার যে মূর্তি ছিল, লক্ষ্মী থেকে শুরু করে শিব, সব কিছুই তার দাদুর আনা। জার্মান চিনেমাটিতে বানানো সব হিন্দু দেবদেবীর মূর্তি। কলকাতার বড়লোক বাড়িতে ছেলে মেয়েদের খেলার জন্য বিদেশ থেকে আনাতেন বাড়ির লোকেরা। অনেক সময় বিয়ে তত্ত্বও যেত। পুতুলগুলো তলায় লেখা থাকতো মেড ইন জার্মানি। বেশ নাম ডাক ছিল এই শিল্পের। ঠাম্মার খেলার জন্য দাদু এসব পুতুল মাঝে মাঝে নিয়ে গেলেও ঠাম্মা সব কিছু সাজিয়ে রাখত পুজোর ঘরে। লক্ষ্মী, শিব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর নিয়ে কেউ খেলে নাকি? শুক্রবার হলেই দাদু ফিরত শিয়ালদা স্টেশন হয়ে খুলনায়। একটা সবজেটে ট্রেন দাদুকে নামিয়ে দিত কপোতাক্ষের ওপারে। শনি রবি বাড়ি থেকে আবার সকালে ট্রেন ধরে কলকাতায়। বাবাও দাদুকে অনুসরণ করেছিলেন। দাদুর কাছে কাজ শিখতে শিখতে কলকাতায় পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ মাঝখান থেকে দেশটা স্বাধীন হলো। শুধু স্বাধীন হলো তাই না, দেশটা দু টুকরো হলো। মনের অনেক কষ্ট আর হতাশা নিয়ে দাদুর সাথে বাবা ফিরে এলেন খুলনার কলাপোতায়। যা টাকা জমিয়েছিলেন দাদুর সেই টাকায় কিছু জমি কিনলেন, একটা টোল খুললেন। সেখানে পড়াতে শুরু করলেন গ্রামের ছেলে মেয়েদের। বাবা জমি জমা কাজ নিয়ে পড়ে থাকলেন। দেশ ভাগ হয়ে যাওয়ার পর দাদুর কলকাতার অনেক বন্ধু বান্ধব তাকে বারবার বলেছিল ইন্ডিয়াতে থেকে যেতে। দাদু রাজি হননি। যে গ্রামের মাটিতে তার বাবা মা পূর্বপুরুষেরা পঞ্চভূতে বিলীন হয়েছেন, সেইখানে তিনিও থাকতে চেয়েছিলেন। তার অবিচল সিদ্ধান্ত থেকে কেউ টলাতে পারেনি। তাহলে যেখানে সবাই রয়ে গেল ওই পারে, সেখানে একমাত্র ইন্দুবালা তার পিতৃপুরুষের স্মৃতি তর্পণের জন্য কেন রয়ে গেলেন এপারে? কেন বাবার মনে হয়েছিল একমাত্র ইন্দুবালাকেই ওপারে পাঠাতে হবে? অনেকের মতো কেন তিনি নিজেও সিদ্ধান্ত নিলেন না এপারে চলে আসার? ইন্দুবালা জানতেন বাবা শিকড় ছাড়া হতে পারতেন না, মাও না, ঠাম্মাও না। আর ভাই, তার কথা শোনার আখরে ইতিহাসে না লেখা থাকলেও ইন্দুবালা জানেন ওই যে মুক্তোর মতো বর্ণপরিচয়, সেখানেই লুকিয়ে আছে তার ভাই, লুকিয়ে আছে বাংলা ভাষার রাষ্ট্র গড়ার দাবিতে। গোটা বাড়ির জানলা দরজাগুলো হুটোপুটি করে পড়ার শব্দে ইন্দুবালার ঘুম ভেঙে যায়। দুপুরে হোটেলের কাজকর্ম শেষ করে তাকে এখন একটু গড়িয়ে নিতে হয়, না হলে রাতের দিকে আর উনুনের সামনে দাঁড়াতে পারেন না। কাঁচা ঘুম চোখে তাকান ইন্দুবালা বাইরের দিকে। আকাশ কালো করে মেঘ ধরেছে, কাল বৈশাখী। কোনো রকমে গাঁটের ব্যথা সামলে উঠে পড়েন তিনি। ধনা ধনা চিৎকার করেও ধনঞ্জয়ের কোনো সাড়া পাওয়া যায় না। বাজার করতে গেল নাকি এখনই? ইন্দুবালা কোনো রকমে ওপরের ঘরে জানলাগুলো বন্ধ করার চেষ্টা করতে লাগলেন। আর ঠিক তখনই তার নজর গেল উঠোনে। বাগানের গাছটা থেকে টুপটুপ করে আম পড়ছে ঝড়ে। সেদিনও কি এমনই ঝড়টাই হচ্ছিল না? তবে সেটা ছিল ভোর, আজ বিকেল। ইন্দুবালা নামতে থাকেন সিঁড়ি দিয়ে, কিন্তু তার মন যেন ছুটছেন ইন্দুবালার, ছুটছেন তীর বেগে, হাতে লণ্ঠন। ভোর হতে তখন অনেক দেরি। পিছনে ছুটছে ছোট্ট ভাইটা, তার পেছনে মা, আর তারও অনেক পেছনে ঠাম্মা। গোটা আমবাগান জুড়ে কলাপোতার লোকজন যেন জড়ো হয়েছে ওই আধার ভোরে। প্রায় 100 গাছের বাগান যাদের, তারাও এসে জড়ো হয়েছে। শিলের মতো পড়ছে আম, কেউ মারামারি করছে না, রেশারেশি না। সবার কোঁচড় ভরে উঠেছে কাঁচা মিটে ল্যাংড়া বোম্বাই আমে। ঝড়ের সাথে শুরু হচ্ছে বৃষ্টি, করকর করে বাজ পড়ছে। দূরে দাঁড়িয়ে থাকা ভাইটা ঠকঠক করে কাঁপছে। ছুটে গিয়ে নিজের আঁচলে জড়িয়ে ধরেন ইন্দুবালা। লেবু পাতায় করম চা, যা বৃষ্টি চলে যা।
কিন্তু বৃষ্টি থামার নাম নেই। গায়ে যেন বরফ জলের ঠান্ডা, ভাই বোন ঠকঠক করে কাঁপে। দুজনে আগলে রাখে কোঁচড়ে জমানো আমগুলোকে। একসময় হঠাৎ ইন্দুবালা বুঝতে পারেন চারপাশে বৃষ্টি পড়ছে, কিন্তু তাদের মাথায় বৃষ্টি নেই কেন? উপর দিকে তাকাতে ইন্দুবালা দেখলেন একটা বড় কচু পাতা, আর সেটা ধরে আছে মনিরুল। কি যে ভালো লেগেছিল সেদিন ইন্দুবালার বলে বোঝাতে পারেননি কাউকে, বলার সুযোগ ছিল না। কম কথা বলা মেয়েটা রুমালের ওপর সুতো দিয়ে একটা ছেলেকে এঁকেছিল, তার হাতে দিয়েছিল একটা কচুর পাতা, আর মেয়েটাকে রেখেছিল একটু দূরে এলো চুলে বৃষ্টির মধ্যে। ইচ্ছে ছিল মনিরুলকে নিজের হাতে করে দেবে, সেটা আর দেয়া হয়নি। জ্বর বেঁধেছিল সেবার খুব। 7 দিনের মাথায় পথ্যি পেয়ে তবে মেয়ে মাথা তুলে দাঁড়াতে পেরেছিল। গ্রীষ্মের রোদে ঘর থেকে বেরিয়ে মন ভালো হয়ে গিয়েছিল ইন্দুবালার। ঠাম্মা সেই ঝড়ে কুড়োনো আমগুলোকে দিয়ে আমতেল বসিয়েছেন রোদে। সূর্যদেব গোটা গ্রীষ্মকাল জুড়ে রোদে তাতিয়ে তেলে মিশিয়ে কাঁচা আমগুলোকে জারিয়ে দেবেন নকুলের ঘানির খাঁটি সর্ষের তেলে। তারপর সেই তেল দিয়ে সারা বছর যা খাওয়া দাওয়া চলবে তার কোনো হিসেবের কুল কিনারা পাওয়া যাবে না। আমতেল মুড়ি দিয়ে মাখা হবে, গরম ভাতে ঘিয়ের বদলে খাওয়া হবে। মাছের ঝোলে বিশেষ করে সরল পুঁটিতে আমের গন্ধ দেওয়ার জন্য আমতেল ব্যবহার হবে। আর গ্রামে প্রয়াতির সংখ্যা নেহাত কম থাকে না সম্বৎসর, তারাও পাবে। পাতা কুড়োতে এসে খেন্তির মা পাবে, টিফিনে মনিরুলও পাবে। ফকিরি গান করতে আসা ভিখারি পাবে। চুরি করে ঠাম্মার আমতেল খেতে খেতে গরমের ছুটিগুলো দুপুরবেলা কেটে যাবে। বৃষ্টিটা সবে থেমেছে। ইদানিং হয়েছে কি কলকাতায় এই ধরনের হুট করে বৃষ্টিতে সবাই কেমন যেন তালকানা হয়ে যায়। ট্রাফিক সার্জেন্ট থেকে শুরু করে অটো চালক সবাই। প্রদীপ নিজেই ড্রাইভ করে মায়ের সাথে দেখা করতে এসেছে, কিন্তু গাড়ি পার্ক করবে কোথায়? ইন্দুবালা ভাটের হোটেলের সামনে একটু বৃষ্টিতেই গোড়ালি সমান জল। সেখানে আবার কোথায় গর্ত আছে, নর্দমা আছে, সেই সব দেখে গাড়ি পার্ক করতে প্রদীপের অনেকটা সময় লেগে যায়। এতক্ষণে বাড়িটার দিকে তাকানোর সময় হয় তার। আর বাড়িটার দিকে তাকাতেই কেমন যেন কু গেয়ে ওঠে মনটা। গোটা বাড়ি জুড়ে অন্ধকার, কেউ কোথাও নেই। এমনকি সামনের বোর্ডে লাগানো আলোটাও আজ জ্বলছে না। প্রদীপ অনেক দিন পর মায়ের সাথে দেখা করতে এলো। আসবো আসবো করে তার আশাই হয় না। আজ এইটা কাল ওইটা লেগেই থাকে। আজকে আসার আরও একটা কারণ হচ্ছে এইবারের পাসপোর্টটা ফার্দার রিনিউ করার আগে সে একবার বাংলাদেশে ট্যুর করতে চায়। একটা প্যাকেজও পাচ্ছে প্রায় কিছু না দিয়েই। ছেলে বুবাই বলল, যাও না ঠাম্মির দেশে, কী সব তোমাদের কলা পোতা ফোতা। আইডিয়াটা খারাপ লাগেনি প্রদীপের। বউ সম্পূর্ণও রাজি হয়ে গিয়েছিল। কর্মসূত্রে স্বামীর সাথে বাইরের অনেক দেশ ঘোরা, কিন্তু বাংলাদেশ যাওয়া হয়নি। নিজের চোখে হাতে করে একটু ঢাকাই মসলিন দেখে আসার ইচ্ছে আছে তার, সাথে কিছু কেনারও। এবার মা রাজি হলে তাহলে একটা পাসপোর্টে ঝামেলা থাকবে। মায়ের পুরনো পাসপোর্টটা আছে কি না সেটা দেখাও দরকার। প্রদীপ যদিও জানে পাসপোর্ট করাতে সময় লাগবে না, বুবাইয়ের বন্ধু কাজ করে ফরেন সার্ভিসে, তাড়াতাড়ি হয়ে যাবে। সম্পূর্ণাই তাকে ঠেলে পাঠালো একবার কথা তোলবার জন্য। মেজাজ যা মাঝে মাঝে থাকে বুড়ির। বাড়ি থেকে যখন প্রদীপ বেরিয়েছিল বৃষ্টি ছিল না। এদিকে হয়েছে তাহলে ভালো। প্রদীপ এগিয়ে গেল ভেতরের দরজার দিকে। সিঁড়ির আলো জ্বালালো। বাইরের বারান্দার না, কোথাও কেউ নেই। দুবার ডাকলো মা মা বলে, উত্তর এলো না। প্রদীপ চিৎকার করে ডাকলো ধনঞ্জয়কে। ধনঞ্জয়ও নেই। কেমন যেন ভয় পেয়ে গেল প্রদীপ। যদি মা সত্যিই না থাকে? এই কথাটাই এই প্রথম ভাবল যেন সিনিয়র সিটিজেনের ক্যাটাগরিতে সবে প্রবেশ করতে যাওয়া প্রদীপ। এমনভাবে কোনো দিন এর আগে মনে হয়নি। মা থাকলে জগৎটা তার একরকম, আর মা না থাকলে তার আরেক রকম।
বাবাকে তার ঝাপসা মনে পড়ে। ঘুড়ি ওড়ালে বাবা লাটাই ধরা শেখাতো, ব্যাস ওইটুকুই। তার তো তাও এটা মনে আছে, ভাই বোনের সেটুকুও মনে নেই। সবটাই তো তিনজনের মাকে ঘিরে। একবার কি ফোন করবে তাহলে ভাইকে, কুকুকে, কিন্তু কি বলবে? ছেনুমিত্তির লেনে ইন্দুবালা ভাতের হোটেলে সে এসেছে, অথচ ইন্দুবালাকে খুঁজে পাচ্ছে না। বাইরের দিকে পাতকোতলায় উঠোনের কাছে এসে আরেকবার কাঁপা কাঁপা গলায় ডেকে উঠল প্রদীপ, মা। এবার খুব শান্ত গলায় উত্তর ভেসে এলো। প্রদীপ তার মায়ের গলা শুনতে পেল, কিন্তু মাকে সে দেখতে পেল না। তখনই মোবাইলে টর্চ জ্বালল। কোথায় মা তুমি? আর অবাক হয়ে দেখল তার মাকে। কাক ভিজে হয়ে সন্ধ্যার উঠোনে ঝাঁকড়া আম গাছের ডালটার নিচে বসে আছেন ইন্দুবালা। চারপাশে জড়ো করা ঝড়ে পড়া কাঁচা আম। প্রদীপ এগিয়ে যায়, জড়িয়ে ধরে তার মাকে। মা, তুমি ঠিক আছো তো? তোমার শরীর ঠিক আছে তো? পড়ে গিয়েছিলে নাকি? এই বয়সে কেউ এভাবে এত বৃষ্টির মধ্যে? আমাকে ধরো মা, প্লিজ, আমাকে শক্ত করে ধরো। ইন্দুবালা ছেলের হাত ধরেন। সেই আধো আলো আধো অন্ধকারে আধুনিক মোবাইলের এলইডি লাইটে ইন্দুবালা বলে ওঠেন, আমাকে একটু তেল কিনে দিবি খোকা? আম তেল বানাবো। এমনটা নয় যে ইন্দুবালা তেল কেনার টাকা নেই, এমনটাও নয় যে ইন্দুবালা এইভাবে ছেলেদের কাছে টাকা চান। কোনো দিন কারোর কাছে একটা টাকাও হাত পেতে চাননি, সেই প্রথম দিন লক্ষ্মী টাকা দিয়ে ভাত খাওয়ার পর। তারপর থেকে ক্যাশ বাক্স ভর্তি থেকেছে সব সময়। তাই প্রদীপ একটু আশ্চর্য হয়ে গেছিল। তার মনে ভয় ছিল ছোটোখাটো কোনো সেরিব্রাল অ্যাটাক হয়েছে কিনা। ততক্ষণে সারা রাজ্যের বাজার ঘুরে ধনঞ্জয় এসে গিয়েছিল। প্রদীপ একটু দেরি না করে অ্যাম্বুলেন্স ডেকেছিল, সোজা নিয়ে গেছিল হসপিটালে। ইমার্জেন্সির ডাক্তার বরং উল্টো কথা শোনালো প্রদীপকে। আম তেল করবেন বলে তেল কিনে দিতে বলেছেন, আর সেই বলে আপনি সোজা হসপিটালে নিয়ে চলে এলেন কেন? আচ্ছা ছেলে তো মশাই। প্রদীপ কিছু বোঝাতে চেষ্টা করল না এই ইন্দুবালা কী ধরনের মানুষ। বরং ডাক্তার অবাক হয়ে গেলেন, দুবেলা এখনো 300 লোকের রান্না করা কুটনো কোটা ইন্দুবালা করেন কি করে? আতিপাতি খোঁজ নিয়ে হোটেলের ঠিকানা নিয়ে 2টো অ্যান্টাসিড লিখে ডাক্তার ছেড়ে দিলেন ইন্দুবালাকে। তার সাথে ইন্দুবালা তাকে বলে এলেন সকালে উঠে লেবুর জলের সাথে মধু খাওয়ার নিদান, তাও যে সে মধু নয়, সর্ষে ফুলের মধু। গরম জলের মধ্যে ঘুরবে তার ঝাঁঝ, আপনিই চর্বি যাবে কমে। ইন্দুবালার শরীর যখন বেশ ভালো, তেলের মধ্যে আমগুলো যখন বেশ চুবো চুবো হয়ে ঘুরে বেড়াচ্ছে, প্রদীপ তার বউকে নিয়ে এলো একদিন। সেদিন যে কথাটা পারা হয়নি এবার বলেই ফেলল সাহস করে, যাবে মা আমাদের সাথে বাংলাদেশ? ইন্দুবালা খুব যে একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলেন তেমনটা নয়, এঁচড় কাটছিলেন, হাতে তেল মেখে আটা পেঁচিয়ে পেঁচিয়ে। কুটনো কাটা থেমে গেল তার। বিয়ের পরে যখন দেশ থেকে এসেছিলেন তখন সেটা ছিল পূর্ব পাকিস্তান, আর আজ সেটা বাংলাদেশ। তার ছেলে বলছে মাকে একবার বাংলাদেশ ঘোরাবে। সত্যি কানে ঠিক শুনছেন তো তিনি? কোনো ছলনায় আবার এসে জোটেনি তো এই সাত সকালে? উঠে পড়েন ইন্দুবালা। পড়ে থাকে আতকাটা এঁচড়, ডালনার না কাটা আলু, মোচা, আরও অনেক তরি তরকারি। ছেলের কাছে এগিয়ে এসে জানতে চান, হঠাৎ বাংলাদেশ যাওয়ার কথা বলছিস কেন রে? আমি না মরা পর্যন্ত এই বাড়ি তোমরা বিক্রি করতে পারবে না খোকা? প্রদীপ হো হো করে হাসে। তুমি কি করে ভাবলে আমি বাড়ি বিক্রি করার জন্য তোমাকে বাংলাদেশের লোভ দেখাবো? ইন্দুবালা বিশ্বাস করেন না তার ছেলে মেয়েদের। এই তো সামনে চক্রবর্তী বাড়ির মেয়ে দুটো, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে বাড়ি বিক্রি করে ফ্ল্যাট তুলে দিল। সম্পূর্ণ এবার এগিয়ে আসে। ইন্দুবালার বড় ছেলের বউ বড় কম কথা বলে,
কিন্তু যেটুকু বলে কাটা কাটা, তীক্ষ্ণ, নুন ছড়ানোর মতো। আপনি ভুল বলছেন মা, চক্রবর্তী বাড়ির সাথে আপনার ছেলে মেয়েদের গোলাবেন না। আমরা বাংলাদেশে ট্যুর প্ল্যান করছিলাম, প্রদীপ তাই ভেবেছিল আপনি গেলে আমাদের ভালো লাগবে। ও তো কোনো দিন দেখেনি। কলকাতা থেকে এখন ট্রেনও ছাড়ছে, মৈত্রী এক্সপ্রেস। এর মধ্যে বাড়ি বিক্রির কথা আসছে কোথা থেকে? আর আমাদের সবার তো বাড়ি আছে মা। ট্রেন ছাড়ছে বাংলাদেশের জন্য এই বড় খবরটা ইন্দুবালার কাছে ছিল না এতদিন। ট্রেনে করে যাওয়া যাবে খুলনা? বড় ছেলে বলে যাবে। ইন্দুবালা প্রশ্ন করে, জানালার কাছে সিট পাবো ও কোকা? প্রদীপ জানিয়ে দেয় পাবে। আমরা একটা কূপ রিজার্ভেশন করে নেব মা, সেখানে আমরা 3 জন ছাড়া কেউ থাকবে না। কেমন যেন ফুরফুরে মেজাজের হয়ে যান ইন্দুবালা। বাড়ির সামনে তুলসী মঞ্চটাকে স্পষ্ট দেখতে পান। মাকে, বাবাকে, ঠাম্মাকে, ভাইকে, মনিরুলকে। বড় ছেলে বউকে এঁচড়ের ডালনা, মোচার ঘণ্ট, পাবদার ঝোল আর কাঁচা আমের চাটনি খাইয়ে বাড়ি পাঠান। ভাত খেতে আসা কালেক্টর অফিসে কেরানি থেকে শুরু করে সামনের মেসের ছেলেগুলো এমনকি পাঁচু গোপালও জেনে যায় ট্রেনে করে ইন্দুবালা বাংলাদেশ যাবেন। সারা রাত ওপরের ঘরে ঘটর ঘটর করে কিসের যেন আওয়াজ হয়। ধনঞ্জয় যতক্ষণ জেগেছিল শুনেছে। অনেক ভোরে ইন্দুবালার ডাকাডাকিতে ঘুম ভেঙে যায় তার। কি হয়েছে মা, এত ভোরে? চোখ কচলায় ধনঞ্জয়। দেখে ইন্দুবালার পরিপাটি করা চুল বাঁধা, নতুন কাপড় পরা, কোথাও যাওয়ার প্রস্তুতি। কি হলো কি মা তোমার? কি হলো কি মা তোমার? নাতি পাসপোর্টের ফটো তোলার জন্য তোমায় নিয়ে যাবে বেলা 9টায়। এখন থেকে কাপড় পরে বসে আছো কেন? ইন্দুবালা হুকুমের সুরে বলে, একটা ট্যাক্সি ডাক, আমি কলকাতা স্টেশন যাব। ধনঞ্জয় বলে, এত সকালে কলকাতা স্টেশনে? তোমার কি মাথা সত্যি খারাপ হলো? ইন্দুবালা কোনো কথা না বলে দরজার দিকে এগোলে কোনো রকমে উঠে জামা পরে দৌড় লাগায় ধনঞ্জয়। এই মুড তার অনেক দিনের চেনা। বেশি কথা বললে জেদ আরও বাড়বে, নিজেও চলে যেতে পারে, তখন হিতে বিপরীত হবে। দাদাবাবুদের কাছে কৈফিয়ত দিতে দিতে যান কাবার হবার জোগাড়। তাই কথা না বাড়িয়ে একটা ট্যাক্সি ডেকে নিজেও চেপে বসে ধনঞ্জয়। 2টো প্ল্যাটফর্ম টিকিট কাটা হয়। ইন্দুবালা বলেন, জিজ্ঞেস কর মৈত্রী এক্সপ্রেস কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। একজন টিটি দেখিয়ে দেয়। ওই তো দাঁড়িয়ে আছে, কিন্তু ওদিকে তো যেতে পারবেন না, সময় হয়নি এখনো। টিকিট আছে তো, পাসপোর্ট ভিসা চেক হবে। দূর থেকে মৈত্রী এক্সপ্রেস দেখেন ইন্দুবালা। বড় বড় করে বোর্ডের লেখা কলকাতা খুলনা। কিন্তু সেই আগের ট্রেনটার মতো সব জেটে নয়, কেমন যেন ধূসর নীল। আচ্ছা, আপনি ঠিক বলেছেন তো ভাই, এই ট্রেনটাই যাবে খুলনা? ইন্দুবালা এবার নিজে জানতে চান। বিরক্ত হয় টিটি। একে ইন্টারন্যাশনাল ট্রেন, তার উপর ঝক্কি আছে অনেক। দেখতেই তো পাচ্ছেন লেখা আছে সব কিছু। কিন্তু এই ট্রেনের সামনে তো শেষবারের মতো মনিরুলের সঙ্গে দেখা হয়নি ইন্দুবালার। 2 দেশের মধ্যে সব যোগাযোগ বন্ধ যখন, সেই সব জেটে ট্রেনটাই কি একটা থেমে থাকার সময়ের মতো দাঁড়িয়ে থাকতো না শিয়ালদা স্টেশনে? মাঝে মাঝে লক্ষ্মীর সাথে শুধু সেই ট্রেনটাকে দেখবে বলে চলে আসতেন ইন্দুবালা। সেই ট্রেনের গায়ে হাত দিলে তিনি তার দেশকে দেখতে পেতেন, গ্রামটাকে দেখতে পেতেন, গন্ধ পেতেন কপোতাক্ষের। না না, এই ট্রেন তার সেই সবুজ কাঁচা আমতেল রঙের ট্রেন নয়। এই ট্রেন কি করে যাবে খুলনা? বসে পড়েন ইন্দুবালা। চোখ দিয়ে টিপ টিপ করে বৃষ্টির মতো পড়তে থাকে জল। অনেক দিন আগে 71-এ তাদের কলাপোতার বাড়িটা পুড়িয়ে দিয়েছিল খান সেনারা। বাড়ির সাথে পুড়েছিল মা, ভাই, আরও অনেকে। বাড়িটাকে পাওয়া যাবে না তা তিনি নিশ্চিত জানেন। এবার যদি গিয়ে গ্রামটাকেই খুঁজে না পান?
যদি বোসপুকুরটাই আর না থাকে, কপোতাক্ষের ঘাট, মনরুলের বাড়ির উঠোন, বড় খেলার মাঠের ফলসা গাছ, তাহলে কার কাছে ফিরে যাচ্ছেন ইন্দুবালা? কার কাছে? যারা ছিল আজ আর নেই, নাকি যারা মরেও বেঁচে আছেন ইন্দুবালার মধ্যে? নীরবে কাঁদেন ইন্দুবালা, কিন্তু কান্নাটাও বা কার জন্য? কোনো সদুত্তর পান না নিজের থেকে। শুধু এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার মানুষের ভিড় বাড়ে। তারা দেখেন 70 পেরোনো এক মহিলা চুপ করে বসে আছেন দেশে ফিরবে বলে, যার সত্যি আজ দেশে ফেরার পথে অপেক্ষা করে থাকার কেউ নেই। এই ছিল ইন্দুবালা ভাতের হোটেলের প্রথম পর্ব। এরপর কি হলো? ইন্দুবালা কি সত্যি বাংলাদেশ যেতে পারল, নাকি সেই ছিন্নমিত্তির লেনে ফিরে এলো? সেখানে এসে বাকি কি ঘটল তার সাথে, এই সমস্ত কিছুই জানবেন আপনারা পরের পর্বে। তাহলে অপেক্ষা করুন ইন্দুবালা ভাতের হোটেলের দ্বিতীয় পর্বের জন্য।